প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। দর্শক, দীর্ঘ 4 মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল 10:30টার দিকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঙ্গে ফিরেছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর রোডে ঢল নেমেছিল দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের। বিএনপি নেত্রী ঢাকায় ফেরা নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। আপসীর নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়ার দেশে ফেরা তার দল বিএনপির পাশাপাশি দেশের চলমান রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অনেকেই। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এককেন্দ্রিক ক্ষমতার বিলুপ্তি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার, স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং সাংবিধানিক পদে স্বাধীন নিয়োগের ওপর বৈঠকে জোর দিয়েছে এনসিপি। এমন একটি প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে খালেদা জিয়া। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের আরটিভির স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, অনলাইনে যুক্ত আছেন এলডিপির চেয়ারম্যান ও 12 দলের মুখপাত্র সাদাত হোসেন সেলিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনার বিষয়ে রাজনীতিতে খালেদা জিয়া। প্রথমেই শুরু করতে চাই এম এ মালিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো সম্পৃক্ত ছিলেন জিয়া পরিবারের সঙ্গে, বিশেষ করে লন্ডনে, এবং এই যে চিকিৎসার যে জার্নিটা কেমন ছিল আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আপনার এই আজকের স্পেশাল এই টক শোতে এই মুহূর্তে যারা আমাদের বক্তব্যটা দেখছেন কিংবা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমি যুক্তরাজ্য বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাকে স্বাগত। আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই আছেন বা অন্যান্য যে আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আজকে রয়েছেন আলোচনায়। বাংলাদেশের আলোচনায় ওই যে আমি আপনার এটার আমি একটা রেসপেক্ট দিতে চাই প্রথমে, যেহেতু মুক্তিযুদ্ধের আমরা এই দেশে অনেক কষ্ট করে এই দেশ আমরা মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলাম এবং স্বাধীনতার ইতিহাসটা ডেইলি বিকৃত হচ্ছে। আমি প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছে, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। এবং আজকে বাংলাদেশের আজকে বেগম খালেদা জিয়া, ওনার যে চিকিৎসা, আপনি জানেন যে গত ফেসিস্ট শেখ হাসিনা উনি লন্ডনে একটা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়েছিলেন একবারে সরাসরি, এবং উনি বলেছিলেন যে ওনার আর বাঁচতে দেওয়া যাবে না, বাঁচার কোনো রাইট নেই। সেইখান থেকে দেন আল্লাহর অশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা যদি আপনাকে রাখে তাহলে মারার কোনো কেউ তার পরিকল্পনাও করলেও ফেল করে। আল্লাহ সবচেয়ে বড় প্ল্যানার। সেই হিসাবে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনও করেছে হাসিনা, যেটা হয়তো একদিন ডাক্তার জাহিদ ভাই হয়তো প্রেস কনফারেন্স করে বলবেন বা অন্যান্য যারা আছে তারা বলবেন, ব্রিটিশ ডাক্তার, আমেরিকান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে। তবে এই দেশের ডাক্তারদের তাদের চিকিৎসাটাও সঠিক ছিল। ওনার দেশের বাইরে যখন উনি এটা জানার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, ওনার ছেলে যেহেতু
এবং ব্যারিস্টার জায়মা রহমান, যে জায়মা একবারে ছোট, উনি দেখেছেন এই জায়মা আজকে ব্যারিস্টার এবং প্র্যাকটিসিং ব্যারিস্টার ইন লন্ডন, বা সে ইউরোপেও প্র্যাকটিস করছে। এবং জাফিয়া বা ওনার 2 পুত্রবধূ, সব কিছুর মিলিয়ে তখন উনি একবারে, আমার মনে হয় যে একটা, যে ওনার সুস্থতা, এটার পিছনে অনেকটা বড় মেডিসিন কাজ করেছে। ফ্যামিলি মানে একটা পরিবার সবাইকে পেয়েছেন। হ্যাঁ, এবং এটা মানে খুবই ভাল লাগছে। এবং ওনার প্রথম তো ছেলের এয়ারপোর্টের শুরুতেই যেভাবে ছেলে জড়িয়ে ধরেছে, উনি কিন্তু একবারে চিৎকার করেছেন, যে মানে এত খুশির যে চিৎকার যেটা। তারপরে নাতনিরা প্রত্যেক দিন ওনাকে দিয়ে বাইরে গেছে, তারপরে ফ্রেশ এয়ার, নদীর পাড়ে, মার্কেটে। তো সেই সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ, এবং ভালো ভালো ডাক্তারগুলি, যেটা বাংলাদেশের প্লাস ব্রিটিশ ডাক্তাররা, আমেরিকান ডাক্তাররা, সবে খুব ক্লোজলি তারা ম্যাডামের জন্য তারা সেইখানে করেছেন। সেই কারণে আল্লাহর মেহরবানিতে মোটামুটি উনি, যে কারণে আজকে উনি এখন সুস্থ আছেন, এখন সুস্থ আছেন ইনশাল্লাহ। আজকে তো অনেক সময় হেঁটে কিন্তু উনি বাসায় গিয়েছেন, কিন্তু উনি তো যে বিকজ এক ইন্টেনশনালি শেখ হাসিনা ওনাকে, কারণ উনি তো ভালো অবস্থায়, দেখেন ওনার যদি দেশের বাইরে কোনো ঠিকানা নাই, কথাটা কিন্তু উনি বলেছেন, লন্ডনে একটা প্র্যাকটিসও করেছেন। উনি চাইলে তখন কিন্তু না আসতে পারতেন, উনি জানেন যে আসলে জেলে যাবেন, তারপরে কিন্তু উনি আসছেন এবং সেখানে কিন্তু জেলেও গিয়েছেন। জেল থেকে বাইর হওয়ার পরে আপনি দেখেন, ইভেন এই যে আপনার এই ল মিনিস্টার বলেছিলেন যে এখন তো আপনার শেখ হাসিনা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, তো উনি বলেছিলেন যে এটা তো আল্লাহই বিচার করবে, আমি একটা কটু কথাও বলেন নাই। তো এই নেত্রী উই আর প্রাউড অফ, যিনি বাংলাদেশি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে, এবং উনি ট্রুলি মাদার অফ ডেমোক্রেসি। আচ্ছা, অনেক আরেকটি প্রশ্ন করতে চাই, অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়ার কি রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা? কারণ বাংলাদেশের মানুষ আজকে যেভাবে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে, সম্বর্ধনা জানিয়েছেন ম্যাডাম খালেদা জিয়াকে, সেভাবে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আপনি কি মনে করেন যিনি সক্রিয় হবেন কিনা সুস্থতার পরে? আমরা যেটা বাংলাদেশে এবং প্রবাসেও, এই যে উনি আসার আগে, মানে ওরা তো একটাবার দেখতেও পারেনি, কারণ ওনার অসুস্থতার জন্য ইউকের আমাদের নেতৃবৃন্দরা সরাসরি হসপিটাল, কিংবা ওরা সামনে হসপিটালের ধরেন মিডিয়ার আপনার সংবাদকর্মী প্লাস আমাদের দলের নেতাকর্মীরা বাইরে ছিল, ভিতরে যাওয়ার সুযোগ হয়নি। তারপরেও হাজার হাজার মানুষ সেইখানে, উনি চলে আসতেছেন, খুব কান্নাকাটি। উনি তো অলরেডি 3 বারের প্রধানমন্ত্রী, পলিটিক্সটা তো অটোমেটিকলি উনার মাইন্ডে এবং ব্লাডে, এবং উনি আপসহীন মাদার অফ ডেমোক্রেসি। দেশের স্বার্থে বেগম খালেদা জিয়ার পরামর্শ সহযোগিতা খুবই প্রয়োজন গণতন্ত্রের স্বার্থে। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি যে অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, আপনি বলুন যে উনি বললেন যে বাংলা, অর্থাৎ ম্যাডামের প্রয়োজন আছে বাংলাদেশের রাজনীতিতে, ট্রু সেন্সে তিনি মাদার অফ ডেমোক্রেসি। অন্যদিকে অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ম্যাডাম জিয়ার বাংলাদেশে আগমন এবং তার অবস্থানটি গণতন্ত্রের উত্তরণের পথকার প্রশস্ত করবে। আপনি যদি বিশ্লেষণ করেন এই বিষয়গুলোকে নিয়ে। আমি মাফ করবেন, প্রথমেই শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি দিয়ে কথা শুরু করি। তিনি বলছিলেন যে এই যে গ্রেটনেস বা মহত্ব বা এই মহান জনপ্রিয়তা, আমরা কাউকে কাউকে দেখি পৃথিবীর ইতিহাসে তারা জন্ম থেকেই এটা ধারণ করেন, আবার কারো কারো প্রতি আরোপ করা হয়, মহত্ব আরোপ করা হয়। কিন্তু খালেদা জিয়া মহত্ব নিজের চিন্তা, চেষ্টা, শ্রম, সাধনা দ্বারা অর্জন করেছেন। এইটা আমাদের কাছে একটা সম্বল বা এটা একটা ভালো কথা। খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে আপনাদের নিশ্চয়ই মনে আছে
যে একটা ক্রান্তিকাল সময়ে তিনি প্রথমত বিএনপির হাল ধরেছিলেন এবং পরবর্তীকালে জাতির হাল ধরেছেন। তো সেই সময়গুলো জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি বারবার যে কথাটার উপর মানে গুরুত্ব আরোপ করছিলেন যে আমরাও মনে করি এখনও খালেদা জিয়া আমাদের গোটা জাতির অভিভাবক এবং গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি, যেটা মালিক ভাই বারবার বলছিলেন, সেই প্রেক্ষিতে তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার উপদেশনা গোটা জাতির জন্য খুবই প্রয়োজনীয়। সঙ্গতভাবেই মির্জা ফখরুল ইসলাম সেভাবেই কথা বলেছেন এবং সেটি কি ফর্মে হবে সেটি একটি অবশ্য তাৎক্ষণিক ব্যাপার নয়, সেটি সময় আমাদেরকে বলে দেবে যে তিনি আবার কি জাতির প্রধানমন্ত্রী পদে বরিত হবেন নাকি তিনি তার প্রতিনিধিত্বের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করে সুদৃঢ় করবেন, সেটি সময়ের ব্যাপার মাত্র। তবে তার যে গুরুত্ব, আমার কাছে অবাক লাগে যে বাংলাদেশে এই যদি আপনি 54 বছরের ইতিহাস সন্ধান করেন তাহলে পরে বঙ্গবন্ধুর পরে আর কোনো ব্যক্তি এই অর্জন, এই জনপ্রিয়তা ধারণ করেছেন এরকম আপনি সন্ধান পাবেন না। আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে তিনি তাকেও, শেখ সাহেবকেও অতিক্রম করেছেন, যে একটা নিপীড়িত অবস্থান থেকে মানুষের দোয়া, আশীর্বাদ, সমর্থন পুষ্ট হয়ে তিনি বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করেছেন এবং সকলেই আশান্বিত যে তিনি আবার গোটা জাতির কর্ণধার, গোটা জাতির নেত্রী হিসাবে আমাদের দায়িত্ব এবং আমাদের উপদেশনায় অংশগ্রহণ করবে। আরেকটা বিষয় হচ্ছে যে মুহূর্তে দেশে নির্বাচন কেন্দ্রিক সংকট, অর্থাৎ গণ অভ্যুত্থানের পর একটি সংকট বিরাজ করছে নানাভাবে, সেই ক্ষেত্রে ম্যাডাম জিয়া 4 মাস অনুপস্থিত ছিলেন, তারপরে বাংলাদেশে ফেরত এসেছেন, আপনি যেটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন, এর ফলে কোনো কোয়ালিটিভ চেঞ্জ কি রাজনীতি আসবে কিনা বা এই বিষয়টি? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে। আপনারা লক্ষ্য করছেন যে 24 অভ্যুত্থানের পরে কিছুটা সময় একত্রিত ছিল এই জনসমষ্টি এবং জাতীয় ঐক্যমত্য পরিলক্ষিত হচ্ছিল, কিন্তু সময় যতই অতিক্রান্ত হয়েছে ততই যেন আলগা হয়েছে আমাদের ঐক্য, আমাদের সুনির্দিষ্ট গন্তব্য। এই খালেদা জিয়া, আমি অবাক হয়ে যাই যে যেমন ধরেন এই শেখ সাহেব সম্পর্কে তো আমাদের অনেক বিতর্ক আছে, অনেক রাজনৈতিক দল তাকে মানে ওইভাবে সম্বোধন করতে চায় না, ওইভাবে সম্মান দিতে চায় না, কিন্তু একমাত্র খালেদা জিয়ার ব্যাপারে দেখলাম যে সমস্ত বিরোধী দল, এমন কোনো বিরোধী দল বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না যার সম্পর্কে, খালেদা জিয়া সম্পর্কে যিনি শ্রদ্ধাবোধ মানে অসম্ভব রকম ভালোবাসা বা সম্মান বোধ করেন না। যেমন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি তো আপনারা দেখলেন যে ক্যান্টনমেন্টে নিলেন এবং তাকে জাতির অভিভাবক বা আমাদের সকলেরই প্রিয়জন, সকলেরই আমাদের সমস্ত চিন্তা চেতনা, ভেদাভেদ এবং রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে তার অবস্থান, সেটা তিনি প্রমাণ করেছেন। সুতরাং আমি মনে করি ভবিষ্যৎ রাজনীতিতে কিছু না বললেও তার যে এই প্রভাব, মানে তার উপস্থিতি, ভেরি এক্সিস্টেন্স আমাদেরকে ঐক্যবদ্ধ করবে, সহায়তা করবে এবং কখনো কখনো যদি প্রয়োজন হয় তার উপদেশনা, তার নির্দেশনার জন্য। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আপনি বলেন সালাম ভাই, আপনি যে অর্থাৎ গণ অভ্যুত্থানের 8 মাস অতিক্রান্ত হলো, নির্বাচন নিয়ে নানা রকম প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংস্কার নিয়ে, এবং ত্রিমুখী টানাপোড়েন কিন্তু আছে, বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকতেই পারে, আর সেগুলো বিষয় আছে। এই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে আসলেন 4 মাস পরে সুস্থ হয়ে, এবং আজকে আমরা যেটা দেখেছি গণজোয়ার জাগরণ দেখেছি, হেঁটে তিনি বাসায় ঢুকেছেন যিনি হাঁটতে পারতেন না, অর্থাৎ এই ক্ষেত্রে এই অচলায়তনের যে সৃষ্টি হয়েছে অনেকে মনে করে থাকেন, সেই বিষয়টিকে আরও বেগবান করবে কিনা, অর্থাৎ সেই জটগুলো করে যাবে কিনা, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক, আমাদের ইউকে বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের উপদেষ্টা মালেক ভাই, আমাদের আব্দুল লতিফ মাসুম ভাই, আমাদের এনসিপির তরুণ নেতা, এবং যারা অনলাইনে আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। যেটা সবাই, মালেক ভাই বলছে, মাসুম ভাইও যেটা বলতেছিল, যেটা আসলে বেগম খালেদা জিয়া তার এই দীর্ঘ এই চলার পথে তার যে সুনামটা তিনি অর্জন করেছেন, এটা তার কর্মের মধ্য দিয়ে তিনি অর্জন করেছেন। তার ব্যবহার,
তার সব কিছুর মধ্যে দিয়েই। এবং যে কারণে এটা সত্যি কথা যে আজকে শুধু তারই বিএনপির নেত্রী হিসাবে না, তিনি আজকে দেশের সকল দলের একটা কেন্দ্রবিন্দুতে তিনি আজকে পৌঁছেছেন। সেই কারণেই বলবো যে আজকের ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে যে আজকের বর্তমান যে অবস্থা, যেটা আপনি বললেন যে এখন পর্যন্ত সংকট আমাদের কাটে নাই, এবং আমরা বিশ্বাস করি সেখানে অবশ্যই বেগম খালেদা জিয়া একজন নেত্রীর ভূমিকা সেখানে অবশ্যই পালন করতে পারবেন এবং করবেন। এবং আমরা যেটা চাই যে স্বাভাবিকভাবে যে আজকে যে দেশপ্রেম নিয়ে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন এবং প্রতিটা সংকটে তিনি নিজের চিন্তা না করে জীবন বাজি রেখে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এবং বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে তাকে মেরে ফেলতে চেয়েছে, আজকে যেমনিতে আপনি বললেন যে হেঁটে আজকে বাড়িতে ঢুকেছে, ঠিক এমনিভাবে হেঁটে কিন্তু বেগম খালেদা জিয়া জেলখানায় গিয়েছিল, কিন্তু সেই জেলখানার নেয়ার পরে কিন্তু সেখান থেকে পিজি হসপিটালে আসতে হয়েছে তাকে শুয়ে, বেডে শুয়ে। এবং সেই সময় আমরা বারবার বলেছিলাম যে তার চিকিৎসা দরকার এবং চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার। সেই সময় আপনারা দেখেছেন যে সেই সময় শেখ হাসিনা কীরকম বিদ্রূপের ভাষায় কথা বলেছে, যেটা কোনো একটা মানুষ হিসাবে কখনো সেটা বলতে পারে না। কিন্তু তার প্রতিদানে কিন্তু বেগম খালেদা জিয়া কখনো তার আরেকটা যেটা সবচেয়ে বড়ই, তার মুখের ভাষা, এই মুখের ভাষা নিয়ে কিন্তু কেউ কখনো বলতে পারেনি যে বেগম খালেদা জিয়া এরকম উচ্ছৃঙ্খল ভাষা বা কারোর বিরুদ্ধে কোনো কিছু করছেন। উনি কথা যতটুকু বলতেন মেপে বলতেন, এবং এটা ঠিক যেটা আমি অন্তত এই পর্যন্ত দেখি নেই যে উনি একটা নেত্রী হিসাবে বিশ্বাস করেন অনেক সময় পয়েন্ট দিয়ে দিলে ওনার বক্তব্য একটু হতো, কিন্তু স্পন্টেনিয়াস যখন তিনি বক্তব্য দিতেন মানে এটা অতুলনীয়, অর্থাৎ বাই হার্ট তিনি যে দেশের মানুষকে ভালোবাসছেন, দেশের সংকটগুলোকে নিজের সংকট হিসাবে তিনি মনে করেছেন এবং সেগুলো একটা সমাধান তিনি চাইতেন। এটা তা, এবং এখনও যে উনি বেঁচে আছেন আমি বলবো যে তার উইল ফোর্স, যেটা মালিক ভাই যেটা বলে যে হ্যাঁ এই বয়সে একটা আছে নাতি নাতনি বা আদার্স ফ্যামিলিকে পাইলে একটু উজ্জীবিত হয়, কিন্তু সবচেয়ে বড় কথা যে দেখেন তাকে যেভাবে মেরে ফেলার চেষ্টা করছিল, তার যদি সেই উইল ফোর্স না থাকতো তাহলে কিন্তু বেগম খালেদা জিয়া আর ওই বিছনা থেকে উঠতেই পারতেন না। প্রচন্ড মানসিক আত্মবিশ্বাস, প্রচন্ড আত্মবিশ্বাস, মানসিক শক্তি, এই মানসিক শক্তি কিন্তু তাকে আপসের নেত্রী বানাইছে। এই মানসিক শক্তি কিন্তু তিনি আজকে দেশের এই পর্যায়ে তিনি আসছেন। তাই আমি মনে করি যেটা আজকে শুধু বিএনপি না, আজকে বাংলাদেশের সমগ্র জাতির সবার উচিত হবে বেগম খালেদা জিয়াকে প্রপারলি সম্মান দেওয়া এবং প্রপারলি রাজনীতিতে তার থেকে শিক্ষা গ্রহণ করা এবং তাকে ইউটিলাইজ করা। এটা অন্য কোনো বিষয় না, বিএনপির নেত্রী হিসাবে না, আজকে দেশের নেত্রী হিসাবে। যে কোনো অতীতে যেমনি দেখেন খালেদার যে জন্ম হলো কোত্থেকে, দেশ যখন একটা সংকটে নিমজ্জিত, সেই সময় কিন্তু তার কাছে আমি আসবো। আমাদের মালিক ভাইকে ছেড়ে দিতে হবে, জন্য আমি একটু প্রশ্ন করতে চাই। মালিক ভাই, আপনি বলুন যে বর্তমান বাংলাদেশ সরকার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ 8 মাস চলছে এবং এই নির্বাচন নিয়ে একটি বিতর্ক আছে, কবে হবে সেটা জানা যাচ্ছে না, নানা বিষয় আছে, জটিলতা বা বিতর্ক আছে। এ নিয়ে আপনার অবজারভেশনটা কি আছে, পর্যবেক্ষণটা কি আছে আপনার? প্রথমত যে আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি বলবো যে এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, এই দেশের একটা হিস্ট্রি আছে, এই জাতির একটা মাথা উঁচু করার মতো 52-এর ভাষা আন্দোলন থেকে যদি দেখেন, এর আগেও যদি জান, ইভেন ব্রিটিশ খেদাও আন্দোলন, এটাতেও আমাদের কন্ট্রিবিউশনটা রয়েছে। এবং আপনার এই দেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার জন্য আমরা অ্যাকচুয়ালি লড়াই করেছি, এটা প্রতিষ্ঠা করার জন্য। অনেক মানুষের জীবন দিয়েছে, মারা তার সংগ্রাম হারিয়েছে। সেই দিক থেকে যদি আমরা দেখি, এবং লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরাও জীবন দিয়েছে এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তো এই দেশটা বিল্ড করার জন্য উই নিড এ ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, আইনের শাসন, এবং সত্যিকার অর্থে আমরা আমাদের এই দেশটাকে যদি আমরা ওন করি মন থেকে, যারা জীবন দিল তাদের প্রতি যদি আমরা মিনিমাম হলেও আমরা যদি তারা যে কজের জন্য তারা দিয়ে চলে গেল
আমরা তো এখনো বেঁচে আছি, আমরা এখন প্রেক্ষাপটটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমরা বেনিফিশিয়ারি। এখন আমি মনে করি যে প্রেক্ষাপটটা ভালো না হলে তো আমিও দেশে আসতে পারতাম না, এটা অপ্রিয় সত্য। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেব, উনাকে আমাদের দলও বলেছে যে আমরা সহযোগিতা করছি বা সহযোগিতা করতে চাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ক্লিয়ার বক্তব্য দিচ্ছেন। এবং যে কারণে আমরা এখন পর্যন্ত আমরা ওন করতেছি, এবং দেশে বিদেশে, আমরা বিদেশেও সেইখানে আপনি দেখেছেন যে আমরা অন্ততপক্ষে হাজার হাজার হাই পার্ক থেকে মার্চ করে 10 ডাউনিং স্ট্রিট 3 ঘন্টা আমরা অবরোধ করে রেখেছিলাম, যেটা এখন এই দেশের এখন এক মোটামুটি আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। অন্ততকে বর্ডারে একটা মানুষকে গুলি করে মারার পরেও একটা প্রতিবাদ মিনিমাম হয়। এবং অ্যান্টি ইন্ডিয়ান যারা আমাদেরকে আমরা এই সিকিম বানানোর যে নীল নকশা তৈরি করেছিল, এটার থেকে মোটামুটি একটা স্টেপ আমরা মোটামুটি এগিয়ে আছি। অন্ততকে মাথা উঁচু করে আমরা দাঁড়ানোর মতো আমি মনে করি যে একটা প্রাউডনেস আসছে। তো এই জন্য ডক্টর ইউনূস সাহেব যে জিনিসটা বলছেন যে আমাদের দেশে ডিসেম্বরে নির্বাচন, কারণ নির্বাচন ডিসেম্বরেও এবং 1 মাস 2 মাস যেটা বলেছেন যে সময় লাগতে পারে, এই নির্বাচনটা হয়, নির্বাচনে যে কেউ সরকার গঠন, একটা ডেমোক্রেটিক সিস্টেম চালু করতে হবে। যেমন গ্রেট ব্রিটেন, এটা তারা মাদার অফ ডেমোক্রেসি, ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি তারা প্র্যাকটিস করে, ইউরোপিয়ান স্টাইল অফ ডেমোক্রেসি বা তারা আমেরিকান স্টাইল অফ ডেমোক্রেসি প্র্যাকটিস করে। আজকে এই হাসিনা সরকার সময় এই দেশের মুসলমানরা, এই হেফাজতিরা কিভাবে লাঞ্ছিত হয়েছে, কিভাবে কিলিং মিশন ছিল, আজকে গুমের শহর ছিল বাংলাদেশ, আজকে খুন ছিল, মারা ওপেনলি মা বোনদেরকে দর্শনের সেঞ্চুরি তারা পালন করেছে, তারা জোয়ান নগরী করেছে বাংলাদেশে, তারা এই দেশকে লাস্ট বলতে গেলে 16 ইয়ার্স তারা প্রায় $116 বিলিয়ন তারা দেশের বাইরে তারা পাচার করেছে। আপনার এই যে রূপপুরের বিষয়তে টিউলিপ, এটা ব্রিটিশ এমপি, তার মন্ত্রিত্ব বরখাস্ত করেছে তাকে, এবং তার এই যে আপনার জয় পুতুল, তারা দেশকে লুট করে ফেলেছে। 380টা বাড়ি হাসিনার লেন মিনিস্টারের লন্ডনে তারা কিনেছে। এটা আপনার পত্রিকা, ইকোনমিস্ট পত্রিকা বলেন, ডেইলি মেল বলেন, ডেইলি স্টার বলেন, ওপেন নিয়ে দিয়েছে। এই যে মাফিয়া সরকারের যে এই বিষয়টা, আমি যেটা মনে করি যে আজকে যে ইভেন যে ইয়াংস্টাররা তারাও পলিটিক্যাল দল তারাও গঠন করেছে, তাদেরও রাইট আছে, আশাবাদী যে আরো ডেমোক্রাটাইজেশন হবে, করতে হবে। চয়েস নেই আমাদের, এই দেশ আমাদের, এই দেশ আমাদের, এটা আমাদেরই রক্ষা করতে হবে। তো এই জন্য আমি মনে করি যে আমরা যারা এই যে সালাম ভাইও আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়, বা আপনারা যারা এই যে মিডিয়াতে যে দেশের পক্ষে, কারণ এই যে 1/11 থেকে এই দেশের সর্বনাশ শুরু হয়েছিল, এখন পর্যন্ত অ্যাটলিস্ট হাসিনার পতনের পরে একটা নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশ, বুঝছেন। ইভেন এখনো ইন্ডিয়ান র ভেরি তৎপর। আমি লাস্ট টাইম যখন আসছিলাম আমার বাড়িতে ঢুকিয়েছি একটা র। তো এই বিষয়টা আমি জানি আপনার প্রোগ্রাম আছে একটা, আমি আসলে আপনি যদি আমাদের সময় দিতে পারতাম আমরা অনেক কিছু জানতে পারতাম। আপনার ব্যস্ততার কারণেই কিন্তু আপনাকে আবার ছাড়তে হচ্ছে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সাদত হোসেন সেলিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন যে এই যে বর্তমান যে রাজনীতি বাংলাদেশে বিরাজমান যে অবস্থা চলছে, এর ভিতরে ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে ফিরে আসছেন এবং বেশ কয়েকটি ইস্যু কিন্তু বাংলাদেশে আসছে। একটি হচ্ছে যে আপনি জানেন যে করিডোর প্রসঙ্গ নিয়ে নানা আলোচনা হচ্ছে, বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গ নিয়ে আসছে। এর ভিতরেই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর তিনি বলেছেন, মাইকেল মিলার বলেছেন, জাতীয় নির্বাচন কখন হবে সিদ্ধান্ত সরকারের, সংস্কারটিতে এমফেসিস দিচ্ছে। এই প্রসঙ্গে আপনি কীভাবে বলবেন যে অনেকে বলবার চেষ্টা করেছেন যে এখানে নানা রকম একটি প্রতিক্রিয়া চলছে বা বিদেশি ইন্টারভেনশনও হচ্ছে, নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সহ দর্শকদের ধন্যবাদ জানাই। বেগম খালেদা জিয়ার আজকে যে রাজস্বিক প্রত্যাবর্তন, এটা পৃথিবীর ইতিহাসের অনেক বিরল ঘটনা। অনেক ভাগ্যবান বেগম খালেদা জিয়া এবং ভাগ্যবান আমরা। বেগম খালেদা জিয়া এখানে আপনার কে হত্যা করার জন্য বা বেগম খালেদা জিয়ার প্রতি হেন কোনো নির্যাতন করা হয়নি বিগত সরকারে। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গিয়েছেন এবং মোটামুটি সুস্থ হয়ে বাংলাদেশে এসেছে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা যেটা দেখেছি সেটা হলো যে বেগম জিয়া আপনার নিজের পায়ে হেঁটে বাসায় প্রবেশ করেছেন। এটা আমাদের জন্য একটা বড় ধরনের অনুপ্রেরণা এবং সারা জাতির জন্য একটা বড় ধরনের অনুপ্রেরণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেসব নেতা কর্মীরা আছেন, সাধারণ জনগণ আছেন, সমর্থক আছেন, তাদের জন্য একটা বিরাট অনুপ্রেরণা। বেগম খালেদা জিয়া অতীতেও যখন গণতন্ত্র সংকটে ছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র উত্তরণ হয়েছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশের উন্নতি সাধিত হয়েছে। পরবর্তীকালের ইতিহাস আমি নাইবা বললাম, বর্তমান প্রেক্ষাপটে যদি আসি তাহলে সেটা হলো যে আপনার বেগম খালেদা জিয়ার এই প্রত্যাবর্তনটা তো রাজনীতি একটা ইতিবাচক ভূমিকা পালন করবে অবশ্যই। আমরা জানি বর্তমানে দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার আছে, যে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কাজ হলো একটা জাতীয় নির্বাচন করা। সেই নির্বাচনের ব্যাপারে মাঝে মাঝে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হলেও কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে এবছরের ডিসেম্বরের মাধ্যমে নির্বাচনটা হবে। আমরা সংস্কার প্রস্তাবের অনেকগুলো প্রস্তাব আমরা একমত হয়েছি এবং আমরা বলেছি যে এই প্রস্তাবগুলো আপনার পরবর্তী সরকার বা পরবর্তী সংসদে এটা বিবেচনা করবে। আমাদের সাথে গত দুদিন আগেও যে মিটিংটা হয়েছে আপনার সংবিধান সংশোধন কমিটির যে মিটিংটা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেখানে আমরা বলেছি যে আপনারা আপনার নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেন প্রলম্বিত না হয়, আপনাদের আপনার কোনো কার্যকলাপের কারণে সেদিকে খেয়াল রাখবেন। এবং আমরা জানি যে ডিসেম্বরের মধ্যেই বা জানুয়ারির মধ্যে একটা নির্বাচন মানে অনিবার্যভাবেই। কিন্তু সাদাত সেলিম, এই যে নির্বাচন নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন উঠছে, অর্থাৎ অনেকে বলবার চেষ্টা করেছেন যে তিনি 5 বছর থাকতে হবে, যেহেতু এনসিপির একজন নেতা বলেছেন যে প্রফেসর ইউনূস যদি 5 বছর থাকেন তাহলে ভালো হবে। আবার জামাত বলছে যে সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন কিন্তু বিষয়টি এত সরলীকরণ করা যাচ্ছে না? প্রথম কথা হলো যে জামাত কিন্তু বলেছে যে ডিসেম্বর জানুয়ারি আপনার মধ্যে নির্বাচনটা মানে তারা চাচ্ছে এবং এটা তারা স্পষ্ট করেছে যে জানুয়ারির মধ্যে নির্বাচনটা তারা চাচ্ছে। সুতরাং জামাত নিয়ে কোনো বিতর্ক নাই। আবার নাগরিক পার্টি যেটা আছে, নাগরিক পার্টি আপনার রাজনৈতিক অঙ্গনে তেমন কোনো সাড়া ফেলতে পারে নাই এবং নাগরিক পার্টির যে বক্তব্য যারা দিচ্ছে তারা মানে তাদের অনেক বক্তব্যই তাদের এখতিয়ার বহির্ভূত ভাবে দেওয়া হচ্ছে। এখানে 5 বছরের জন্য ডক্টর ইউনূস সাহেবকে কেউ চাচ্ছেন না এবং ডক্টর ইউনূস সাহেব নিজেও সেটা চাচ্ছেন না। 2-1 উপদেষ্টার মধ্যে অথবা আপনার কারো যারা ক্ষমতার কাছাকাছি আছে তাদের মধ্যে হয়তো একটা ক্ষমতার লোভ সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা অতীতে দেখেছি যাদের মধ্যে ক্ষমতার লোভ সৃষ্টি হয়েছে তাদের পরিণতিও আমরা দেখেছি। সুতরাং এই পরিণতির কারণেই আমরা বলি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে সেলিম একটা প্রসঙ্গ আছে যেটি অর্থাৎ এনসিপি বলছে যে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে, এটা কিন্তু তারা বারবার বলে আসছে এবং যার সঙ্গে কিন্তু বিএনপি ডিফার করছে সেই ইস্যুতে যে না জাতীয় সংসদ পিছিয়ে যাবে। অনেকে বলছেন যে গণপরিষদের সাথে সারা জাতি দ্বিমত করতেছে। এটা এনসিপি কি জন্য বলতেছে, গণপরিষদ কি করে এটার ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। গণপরিষদ বাংলাদেশের একটা স্বাধীন দেশে গণপরিষদের কোনো প্রয়োজনও নাই। এটা তাদের এনসিপির দাবি হতে পারে, কিন্তু এনসিপির দাবির পক্ষে জনমত সৃষ্টি করা অথবা এনসিপির দাবির পক্ষে জনগণকে পক্ষে আনা এটা একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এনসিপি এখন একটা ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল, আমরা ওটাকে খুব বেশি আপনার বিবেচনা আনতে রাজি নই। সেখানে আপনারা আপনাদের বিভিন্ন আলোচনার মধ্যে আপনারা আমাদের মতো যারা 50 বছর রাজনীতি করেছেন তাদের সাথে আপনারা 50-60 রাজনীতিবিদদেরকে বসিয়ে দিচ্ছেন। এটা আমরা সবসময় খুব একটা ভালোভাবে গ্রহণ করছি না। আমরা সেই সময় পর্যায়ে রাজনীতিতে আমরা আলোচনা করতে চাই। এনসিপির বাংলাদেশের রাজনীতিতে তেমন কোনো ভূমিকা পালন করতে পারবে না, এটা আজকে বলছি, এটা রেকর্ডের মধ্যে রাখেন। এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হবে। বেগম খালেদা জিয়ার আজকে রাজস্বিক প্রত্যাবর্তনের মাধ্যমে একটা বার্তা যেটা দিয়েছে, গণতন্ত্রের বার্তাটা দিয়েছে। গণতন্ত্রের জননী তিনি ফেরত এসেছেন এবং তিনি সুষ্ঠু আছেন এবং প্রয়োজনে তিনি আপনার এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অথবা জনগণের ভোটাধিকারের মাধ্যমে একটা জাতীয় সংসদ নির্বাচন
এবং সেই নির্বাচনে জনগণ তাদের ভোট দিয়ে তাদের পছন্দনীয় সরকার গঠনের পক্ষে আপনার বেগম খালেদা জিয়ার যে অবস্থানটা সেটা আজকে পরিষ্কার হয়ে গেছে। এটা নিয়ে জল ঘোলা করার কোনো কারণ নাই। দুই একজন উপদেষ্টা স্লিপ অফ টাংকে মাঝে মাঝে বলে বসেন এবং অতি উৎসাহী কিছু ব্যক্তি এবং আপনার একটা সংগঠিত একটা শক্তি ফেসবুকের মাধ্যমে একটা প্রচারণা চালাচ্ছে, যার কোনো আপনার কিছু আমরা গ্রামগঞ্জে প্রতিফলিত হতে দেখি না। আমরা মনে করি যে একটা অনির্বাচিত সরকার খুব বেশি দিন থাকার কোনো কারণ নাই। একদম অনির্বাচিত সরকারের কোনো স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলার দরকার নাই। অনির্বাচিত সরকার শুধুমাত্র আপনার একটা নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন হতে আরম্ভ করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, এটাই তাদের দায়িত্ব। আমরা বারবার কিন্তু প্রতিটি টকশোতে, প্রতিটি আলোচনায় আমরা তাদেরকে একটা প্রমাণ করিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি তাদেরকে। ধন্যবাদ। আবার আপনার কাছে এই পর্যায়ে আমি যাচ্ছি আরিফুর রহমান তুহিন। আপনি বলেন যে তিনটি প্রসঙ্গ এখানে উল্লেখ করেছেন সাজ্জাদ হোসেন সেলিম, সেটা হচ্ছে যে আপনারা অনেক কথা বলছেন যেগুলো এখতিয়ার বহির্ভূত, অন্যদিকে আপনাদের দলকে বলা হচ্ছে যে এনসিপি একটি ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল। তৃতীয়ত হচ্ছে যে উনি বলেছেন যে আপনারা যেটা বলেছেন যে একটি গণপরিষদ নির্বাচন হতে হবে সেটি বলেছেন এর যৌক্তিকতা নেই। এই তিনটি বিষয়টাকে আপনি কীভাবে খণ্ডন করবেন? ধন্যবাদ। আমি প্রথমে একটু খালেদা জিয়া প্রসঙ্গে বলতে চাই, কারণ আপনার আলোচনার সাথে এটা রিলেটেড। খালেদা জিয়ার রাজনীতির উত্থানটা আরেকটা ফেসিবাদের এগেনস্টে, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে, এবং একটা দীর্ঘ লড়াই সংগ্রামের পরে 91 সালে আমরা একটা গণতান্ত্রিক ধারায় ফিরলাম। এরপরে আরও একটা আন্দোলনের পরবর্তী সময়ে 96 সালে একটা তত্ত্বাবধায়ক সরকার হলো। এরপরে দেখবেন আবার কি হলো, শেখ হাসিনা নামক একটা ফেসিস্ট এখানে ঝেঁকে বসলো। ঝেঁকে বসার পরে যে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র দেশে ফিরল, সেই ব্যবস্থাটাকে সে আবার আদালত এবং সংসদকে ব্যবহার করে এটাকে ভেনিশ করে দিয়ে দেশে ফেসিবাদ কায়েম করলো। এবং খালেদা জিয়া এই জায়গা থেকে শেখ হাসিনা কিন্তু শুধুমাত্র মানে বাংলাদেশের যে ফেসিবাদী কায়েম করে সে একা করে না, তার সাথে একটা আমাদের যে প্রতিবেশী ভারতের সাথে আতাত করে দেশে একটা ফেসিবাদ কায়েম করছে। খালেদা জিয়া এটার বিরুদ্ধে সবসময় দাঁড়িয়েছেন এবং যার কারণে ওনাকে 6 বছর জেল জীবন পার করতে হয়েছে। ওনার সন্তান হারিয়েছেন উনি, এবং আরেক সন্তানের সাথে দীর্ঘদিন দেখা করতে পারেন। ওনার যেই ত্যাগ, এই ত্যাগের বিনিময়েই কিন্তু উনি আজকে সম্মানের জায়গাটা পেয়েছেন। হ্যাঁ, এবং এখন আপনি দেখবেন যে এই রকমের মানুষ যখন একটা অনন্য উচ্চতায় পৌঁছায়, তখন অনেকেই দেখবেন যে তাদেরকে মিসগাইডেড করার চেষ্টা করে, তাদেরকে নামিয়ে মানে তাদের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দেশকে আবার অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে। আমি বিশ্বাস করব খালেদা জিয়া দেশের গণতন্ত্র ফেরত এনেছেন, এদেশকে আধিপত্য মুক্ত করছেন, এই জাতিকে সে স্বপ্ন দেখিয়েছেন। এবং উনি আসলে কোনো দলের নেতা না, আমরা মনে করি উনি বাঙালি জাতির নেতা। এই যে দেশে নির্বাচনকালীন এবং সংস্কার বিষয়ে যে সংকটটা চলতেছেন, বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বর্ষিয়ান শীর্ষ রাজনীতিবিদ উনি, যার দীর্ঘ অভিজ্ঞতা। উনি ওনার সেই যে বলতে পারেন ওনার অভিজ্ঞতা এবং ওনার যে উদারতা, সেই জায়গা থেকে দেশকে একটা সুন্দর রাস্তা দেখাবেন। এখন উনি যেটা বলছেন আমরা ক্ষয়িষ্ণু দল, আসলে আমি ওই ব্যাপারে কিছু ওনার ব্যাপারে কিছু বলতে চাই না। আমার এনসিপির জন্ম 2 মাস এবং আজকে 6 দিন। এখন 2 মাস 6 দিনের একটা রাজনৈতিক দলকে উনি ক্ষয়িষ্ণু বলতেই পারেন। আমরা ওনার এই মতামতকেও সাধুবাদ জানাই। আমরা কেন মৌলিক সংস্কারের কথা বলতেছি? মৌলিক সংস্কার এজন্যই দরকার, দেখেন বাংলাদেশের যে এক্সিস্টিং সংবিধানটা আছে, ইটসেলফ বা ফেসিবাদী সংবিধান, এই সংবিধানকে কিন্তু আপনি ব্যবহার করে 74-এ শেখ মুজিব বাকশাল কায়েম করছিল। এই সংবিধান তো অর্থাৎ রেটিফিকেশন করা হয়েছে, সংস্কার করে করা হয়েছে। আমি বলি তারপর শেষ করবেন। এই সংবিধান এরপরে একের পর এক ফেসিবাদ আসছে এবং আন্দোলনের মাধ্যমে কিন্তু আবার গণতন্ত্রে ফিরছিলাম, আবার এই সংবিধানকে সংস্কার করি এবং আদালত এটাকে ব্যবহার করে ফেসিবাদ কায়েম করছে। অর্থাৎ আপনি যদি সংবিধানটা পুনর্লিখন করেন আর সংস্কার করেন, দুইটা ডিফারেন্ট আছে। আমি বিশ্বাস করি খালেদা জিয়া এটা খুব ভালো করে বুঝেন। আপনি এখন সংবিধানটা সংস্কার করলেন, সংস্কার করে নির্বাচন হলো, কোনো সময় এক সময় আবার কেউ ফেসিবাদী হওয়ার চেষ্টা করলো, আদালতকে ব্যবহার করলো, আদালতকে ব্যবহার করে বা তার 2/3 মেজরিটি নিয়ে সে সংস্কার করে নতুন জায়গায় নতুন কিছু করে ফেললো, আবার একটা ফেসিবাদ ফেরত আসলো। কারণ আমরা কিন্তু 2বার ফেসিবাদকে উৎখাত করেছি অলরেডি। আর আপনি সংবিধান যদি পুনর্লিখন করেন, এবং কিছু বিষয় বিএনপির সাথেও একমত, বিএনপি মনে করে যে 2টা হাউস দরকার, আপার হাউস, লোয়ার হাউস। এখন আমরা কিন্তু শুধু গণপরিষদ বলতেছি না, যে এই গণপরিষদটা সংবিধান পুনর্লিখন করার পরে এটাকেই হলো পার্লামেন্টারি হিসেবে ফাংশনাল করবে।
আর এটা এজন্যই দরকার, আপনি যখন গণপরিষদের মাধ্যমে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে, নতুন একটা সংবিধান হবে, সব কিছু এটার ভিত্তিতে চলবে। তখন আসলে কেউ আদালতকে ব্যবহার করে বা নিজের পেশি শক্তিকে ব্যবহার করে বা ফেসিবাদী যে মনোভাবকে মেকানিজম বহির্ভূত করে এটা কিন্তু শেষ করতে পারবে না, অর্থাৎ দেশকে আর স্বৈরাচারীর দিকে নিতে পারবে না। কিন্তু সংস্কার করলে আবার অন্য কেউ এসে সেই সংস্কার করবে। এখন মৌলিক সংস্কার পড়তে আমরা যেটা বুঝি, আমরা ক্ষমতার সেই ভারসাম্যের জায়গাটা চাই। এখন বর্তমানে যে জায়গাটা হয়েছে, অবশ্যই আমরা খালেদা জিয়া যে অনন্য উচ্চতায় পৌঁছেছেন, আমরা কখনোই চাবো না যে তার সেই জনপ্রিয়তা ধস নামুক। তাকে এমন একটা, আপনি দেখবেন মানুষকে কিন্তু ফেসিবাদ বানায় একটা সিস্টেম। বর্তমান বিদ্যমান যে কাঠামো আছে ক্ষমতার, সেখানে এক ব্যক্তি অর্থাৎ দলীয় প্রধান, তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি আইনসভার প্রধান মানে আইন বানাবেন, তিনি শাসন বিভাগের প্রধান, তিনি আবার রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন, রাষ্ট্রপতি সেই অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ করবে, অর্থাৎ সব কিছু এক ব্যক্তি। আবার বিএনপির পক্ষ থেকে আমরা বলছি যে উচ্চকক্ষটা হলো সংখ্যানুপাতিক ভোটে হওয়া উচিত। কেন হওয়া উচিত? দেখবেন নারী সদস্য, বিএনপি বলতেছে যেভাবে উচ্চকক্ষে হবে এটা নারী সদস্যের মতো, অর্থাৎ নারী সদস্যকে দল মনোনীত করে কিসের ভিত্তিতে? আসনের ভিত্তিতে। এটা করলে দুইটা সমস্যা। প্রথম কথা হয়েছে যে আপনি সংবিধানের মতো একটা সংস্কারের ডিসিশনগুলো নেবেন, সেইটা আপনি যদি মানে 43% 42% ভোটের বিনিময়ে, সংবিধান তো একটা জাতির সোশ্যাল কন্ডাক্ট, সেটা ডিসিশন আপনি নিয়ে, এটা তো হতে পারে না। আর দিন শেষে ওইটা কোনো ফাংশনাল হবে না। নারী সদস্যরা দিন শেষে কাকে ভোট দেয়? ওই দলের জায়গায় ভোট দেয়। কিন্তু আপনি যখন একটা আনুপাতিক ভোটের হারে উচ্চকক্ষটা হবে, তখন আমার যে জায়গাটা দাঁড়াবে যে এই জায়গায় একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে কাউকে স্বৈরাচারী হওয়া। নিম্নকক্ষ থেকে সে যদি আইনটা পাশ করেও নিতে পারে মেজরিটির ভিত্তিতে, উপর কক্ষে সেটাকে ভেটো দিবে যে না তুমি এটা করতে পারো না। সো যেই কারণে আমরা মনে করি এই জাতির জন্য এই যে খালেদা জিয়া বা বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এই যে দীর্ঘদিনের সংগ্রাম করছে, আবার নতুন করে যে, এবং শেখ হাসিনা ফেসিবাদী কায়েম করে 10,000 মানুষকে খুন করছে, বিএনপির 4,500 মানুষকে খুন করছে, নতুন করে আবার যাতে ছাত্র জনতার রক্ত না দিতে হয়, তার জন্যই কিন্তু এই সংস্কারটা দরকার। এই মৌলিক সংস্কারটা কোনো ব্যক্তির জন্য দরকার না, কোনো দলের জন্য দরকার না, এই জাতির জন্য দরকার। বিএনপিও বলেছে, অর্থাৎ 31 দফা দাবিতে সমস্যার কথা বলছে, ক্ষমতার ভারসাম্যের কথা তারা বলেছে। তাহলে সংকটটা কোথায়? বিএনপির 31 দফার ভিতরে আর আমাদেরটার ভিতরে দুইটা জায়গায় একটা বড় ডিফারেন্স আছে। আমি বলি, প্রথমত বিএনপি চাচ্ছে সংবিধানকে সংস্কার করে, তো সেটা তো আমি বললামই যে পরবর্তীতে এসে আবার এটাকে 2/3 মেজরিটি কেউ নিয়ে, ধরে নিলাম এনসিপি 2/3 মেজরিটি নিয়ে আবার সেই ধরনের একটা ফেসিবাদ কায়েম করে ফেলতেই পারে, মানুষকে তো বিশ্বাস নাই। কিন্তু আপনি যদি একটা সেফগার্ড মেজার করেন, একটা সিস্টেমে দাঁড় করিয়ে দেন, তাহলে তো সমস্যা নাই। সেকেন্ড বিষয়ে নির্বাচনটা হবে কোন ব্যবস্থায়? এখন যে নির্বাচন কমিশনটা গঠন করা হয়েছে, এটা কিন্তু ফেসিবাদী আইনে 2022 সালে যখন শেখ হাসিনা এই আইনটা করে, বিএনপি সব থেকে বেশি বিরোধিতা করছে, তার বেসিসে 2024 সালে নির্বাচনে যায় নাই। এইটার মাধ্যমে, এই কমিশনের মেকানিজমের মাধ্যমে সব কিছু সম্ভব। এবং বিএনপি 2018 সালের রাতের নির্বাচন দেখছে, হ্যাঁ, একদিন আগে 2024 সালে নির্বাচনে যায় না। এর জন্য বিএনপি জামাতকে প্রচুর মানে অনেক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। সেই ব্যবস্থায় সবার আগে তো বিএনপিরই বিরোধিতা করা উচিত ছিল, যে সবার আগে তুমি এই নির্বাচন কমিশন ব্যবস্থা, কমিশন নিয়োগের যে আইন, এটাকে বাতিল করো, নতুন সিস্টেম করো। এখন আমি জানি না যে বিএনপিকে মানে তারা আবার কোথাও থেকে ওই রকমের, হাসিনা যেভাবে এই বিদ্যমান ব্যবস্থায় বহাল রাখছিল তাকে ক্ষমতায় আসার জন্য যে বারবার থাকবে এরকমের কোনো, আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিএনপিকে সহ আমাদের দ্বারা রাজনৈতিক বন্ধু যারা যারা এটা বিরোধিতা করতেছেন যে এই সংস্কার, বেসিক সংস্কারগুলো দরকার নেই, তাদেরকে কেউ মিসগাইডেড করতেছে। এটা আলটিমেটলি দেশকে আরও একটা বড় সংকটে নেবে। এবং সাবেক প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তিনি দেশে আসছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি এই উদ্যোগটা নেবেন এবং এই মৌলিক সংস্কারটা শেষ করে রাষ্ট্রকে যে একটা সত্যিকারে গণতন্ত্রমুখী করবেন। এবং আচ্ছা, ছোট্ট একটু প্রশ্ন আপনাকে করি, অর্থাৎ খুব সংক্ষেপে উত্তর দেবেন। অর্থাৎ আপনারা যে শব্দটি ব্যবহার করছেন, ফ্যাসিজম ব্যবহার করেন, সকলেই বলে এবং এটা প্রচলিত, অনেকে কিন্তু বুঝতে পারে না যে হোয়াট ইজ ফ্যাসিজম। উড ইউ প্লিজ ডিফাইন হোয়াট ইজ ফ্যাসিজম? ফ্যাসিজম ব্যবস্থাটা আপনি যদি উদাহরণভাবে যদি মানুষকে সহজ ভাষায় বুঝাইতে চান, ফ্যাসিবাদের উদাহরণ হতে পারে ফ্রাউন। একক ব্যক্তিত্ব, একক কর্তৃত্বে চলে, তার কাছে নিজের কর্তৃত্বই সব, এজন্য মানুষকে খুন করে ফেলতে পারে। ফ্রাউন যেটা করছে, আপনি উদাহরণ দিতে পারেন হিটলার। হ্যাঁ, এবং আমি এই জন্য ব্যাখ্যা নিচ্ছি যাতে মানুষ ফেরাউন সম্বন্ধে খুব ভালো করে জানেন। সো আপনি, এবং শেখ হাসিনার উদাহরণটাই ফেরাউনের কাছাকাছি হতে পারে, বা ফেরাউনকে অনেক ক্ষেত্রে সে ফেরাউনকেও ওভারটেক করছেন। হ্যাঁ, ফেরাউনের, যদি কেউ বুঝতে চান যে ফেসিবাদ কি, ফেরাউনের উদাহরণ, আমরা বাঙালি মুসলিম এখানে 90-92% মুসলিম, তারা খুব ভালো করে জানেন যে ফেরাউন কে ছিলেন। ফেরাউনের উদাহরণটা বললেই বোঝা যাবে। ধন্যবাদ আপনাকে, অর্থাৎ ডিফাইন করলেন আপনি, ধন্যবাদ। এরপরে যাচ্ছি অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন। আপনি বলুন যে 8 মাস হয়ে গেল সংস্কার প্রক্রিয়া যেখানে দাঁড়িয়ে আছে, এটি কতটুকু সন্তোষজনক জায়গায় আছে বলে আপনি মনে করছেন? আপনার কি বিশ্লেষণ আছে?
আনমিউট করতে হবে আপনাকে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। এতক্ষণ আমি সকলে আলোচনা শুনছিলাম এবং আমার খুব ভালো লাগছে, সবাই খুব উচ্ছ্বসিত এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসেছেন এবং উনি বেশ সুস্থ। তো এই 5 জন প্যানেলিস্টের আজকে উচ্ছ্বাস দেখে আমার কিছুতেই মনে হচ্ছে না এই 2 দিন আগে যখন হেফাজতে ইসলাম আপনার সে প্রকাশ্যে নারীর প্রতি গালিগালাজ এবং নারীকে অপমানজনকভাবে কথা বলল, এই 5 জনের একজন কিংবা তাদের দল সেগুলোর প্রতিবাদ করেনি। অথচ দেখুন সেই নারী নেত্রীকে, তাদের দলের নারী নেত্রীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং এনসিপির আমাদের যে তরুণ নেতা তিনিও ওনার কাছে অনেক কিছু আশা করছেন। এবং ওখানে 2টো ঘটনা ঘটেছে। একটি হলো যে আপনারা দেখেছেন যে একটি কুশপুত্তলিকা এবং সেটিকে বেদমভাবে যে শাড়ি খুলে তাকে পেটানো হয়েছে প্রতীকী অর্থে, এবং তারপরে যে আপনার প্রকাশ্যে যে পরিমাণ গালিগালাজ, বেশ্যা বলে যেভাবে গালিগালাজ করেছে একটি ফৌজদারি অপরাধীগুলো, আজকের এই রাজনীতিতে বাংলাদেশের প্রধান দলগুলো এবং এনসিপি দল হিসেবে সেগুলোর প্রতিবাদ, এবং এনসিপির নেতৃত্ব সেখানে ছিল, বরং আমরা দেখেছি সেগুলোর কোনো প্রতিবাদ না করে উল্টো নারী সংস্কার কমিশনের বিরোধিতা করেছে। সুতরাং আমার কাছে এই ধরনের বৈপরীত্যটাই আসলে খুব বাংলাদেশের প্রকট। দ্বিতীয়ত হলো ইন্টারেস্টিং, একটু আগে আমাদের যে এনসিপি নেতৃত্ব বলছেন ফ্যাসিস্ট শব্দটি আপনি বলছেন, এটাকে আমরা দেখেছি ইউরোপিয়ান কমিশনের কথা, ফারনের কথা, হিটলারের কথা, সব কিছুতে গণতন্ত্র, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আপনার লিবারেল ডেমোক্রেসি, সব কিন্তু পাশ্চাত্যের, তাতে কোনো সমস্যা নেই। নারী অধিকার চাইলে কিন্তু তখন কিন্তু নারীকে আর বলছে যে এগুলো কিন্তু পাশ্চাত্যের আমদানি, এবং তখন নারীকে প্রাচ্যের মতো থাকতে হবে, নারীকে সংস্কৃতি এটা অনুমোদন দেয় না। এবং বাংলাদেশের প্রেক্ষিতে যখন সমান সম্পত্তির কথা হয়েছে অনেকদিন ধরে, সেখানে আমি দেখেছি এখানে সবাই এক হয়ে যায়, কিন্তু হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, বাম, ডান, তখন বলছে না 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 আমাদের সংস্কৃতিতে এটা কিন্তু অ্যালাউড না। দুনিয়ার সকল কিছু কিন্তু তারা আর্গুমেন্ট দিয়েছে। ফ্যাসিস্ট শব্দটি সেলফ কিন্তু বাংলাদেশের আমাদের অঞ্চলের শব্দই না, কিন্তু আপনি দেখুন তারা বলছে যে মুসলিম, একটু আগে যে উদাহরণটা আনা হলো যে বেশিরভাগ মানুষ মুসলিম, বেশিরভাগ মানুষ হলে যে সেইটাই আমাদের রাখতে হবে তা না, এবং সেটা হিটলারের উদাহরণ এনেছে ফ্যাসিস্ট শব্দের ব্যবহৃত। তখন কিন্তু কিনা আমরা প্রশ্ন করছি না, এটা তো পাশ্চাত্যের শব্দ, এগুলো কেন আমরা ব্যবহার করছি? কিন্তু নারী যখন কথা বলছে, নারী যখন অধিকার চাচ্ছে, নারী বাদ নিয়ে কথা হচ্ছে, তখনই কিন্তু তাকে খারিজ করছে, বলছে না না এগুলো আমদানি, আমাদের এখানকার সংস্কৃতি বুঝতে হবে। তাহলে এই সংস্কৃতি হলো আসলে ইসলামিক সংস্কৃতি, এই সংস্কৃতি হলো আসলে তাহলে নারীকে অবদমন করার সংস্কৃতি। কিন্তু অন্যদিকে আমরা কিন্তু আওয়ামী লীগ শাসনে আমরা দেখেছি শেখ হাসিনার একটা তোষামোদী, এখন খালেদা জিয়া এসেছেন, আমরা সেগুলোই দেখব। সুতরাং এই যে একটা বৈপরীত্য, সেটা আসলে আমি মনে করি যে সংস্কারের যে সূচনা, অন্য সংস্কার কমিশন নিয়ে কিন্তু প্রশ্ন হয়নি। অন্য সরকার কমিশনের সকলকে সে কি ধর্ম মেনে হয়েছে? অন্য সংস্কার কমিশনের সকল রিপোর্ট কি এক্ষুনি বাস্তবায়নযোগ্য? অন্য সংস্কার কমিশনের সকল কিছু কি বহুত্ববাদের বিষয় এসেছে? এত আলোচনা হচ্ছে না। তাহলে সংস্কারের প্রসঙ্গটা কোথায় আসলে হচ্ছে? যতটা নির্বাচন নিয়ে, আসলে নির্বাচন আমি মনে করি, আমি বহুদিন ধরে বিবিসিতে বলেছি, নির্বাচনকে হতে হলে আদায় করতে হবে নির্বাচন। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটে আমি দেখতে পাচ্ছি যে সেখানে আসলে নির্বাচনে সরকার দিক থেকে, সেটা উপদেষ্টারে হোক যেভাবে হোক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন জায়গায় দেখছি একটা আওয়াজ তোলা হচ্ছে, 5 বছর ইউনূস সরকারকে দেখতে চাই। এই যে একটা আওয়াজ, এই আওয়াজ নিচু কিন্তু অরাজনৈতিক আওয়াজ নয়, এই আওয়াজে একটা রাজনৈতিক জোর আছে। তাহলে এখন দেখুন, কখন দেখা যাচ্ছে সংস্কারটি অনেক দূরে চলে যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে বিভিন্ন আর এই যে আপনার ঐক্যমত, আসলে কার সঙ্গে কার ঐক্যমতটা আমরা চাচ্ছি? এখানে জনগণ কোথায়? জনগণ হলো বাংলাদেশে একমাত্র শব্দ যেটি সবাই সবার মতো করে ব্যবহার করে। জনগণ আমাকে চায়, জনগণ এটা চায়, বাংলাদেশের কেউ কিন্তু জনগণের কথা শুনতে চায় না। এই যে সংস্কার কমিশনের রিপোর্ট হলো, আমি তো 3টা রিপোর্ট পূর্ণাঙ্গভাবে পড়েছি, সেখানে যে 18টি 24টি ওয়ার্কশপ করা হয়েছে, কোনোটাই কিন্তু খুব বেশি ঢাকার বাইরে হয়নি। ঢাকায় 18টা, ঢাকার বাইরে 4টা 5টা ওয়ার্কশপ করে এই জনগণ চেয়েছে, আমরা এই বিষয়টি বলছি। এখন দেখুন এই জনগণ কারা? এই যে তৌহিদি জনগণ কারা?
কারা, এগুলো একটা অ্যাবস্ট্রাক্ট শব্দ, মানে টার্মিনোলজি, যেগুলো জোর এবং যেগুলো সবচেয়ে বেশি রাজনীতিতে ব্যবহার করা হয় নিজেদের স্বার্থে। সুতরাং এখন এই নির্বাচন এবং সংস্কার কমিশন নিয়ে যখন প্রশ্ন আসছে, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার 8 মাস পের হয়ে গেছে, এখন আমরা কিন্তু দেখেছি যে মবক্রেসির মাধ্যমে যে সরকার চলছে, এবং এটা একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে যে অটোক্রেসির জায়গায় আগে ছিল অটোক্রেসি, এখন মবক্রেসি। সেটা গণমাধ্যম হোক, সেটা আপনার মত প্রকাশের স্বাধীনতাতে হোক, সেটা আপনার মুক্তিযুদ্ধ হোক, সেটা এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেও কিন্তু সেটা বলা হচ্ছে যে ফ্যাসিস্ট, যেটা আমি বলছি যে এটাতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমি যদি ফ্যামিনিজম বলি তখনই কিন্তু গা চুলকানি শুরু হয়। এই যে একটা বিষয়, আসলে আমি দেখছি যে গত 2 দিনের পর থেকে নারীকে নিয়ে, নারী এবং জেন্ডার পলিটিক্স নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি হচ্ছে। তো এখন দেখুন যে আলাপচারিতাগুলো, বাংলাদেশের জনসংখ্যার 53% নারী, তাদেরকে বাদ দিয়ে তাদের বিরুদ্ধে অশালীন কথা বলে তাদেরকে হেয় করে, আসলে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আপনার যদি ওই আপনার যে আপনার কুশপুতলিকা দাহ করার জন্য ঝুলিয়ে রাখা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় যেটি 100 বছরও পুরানো, সেগুলো কিভাবে এটি আপনার না সরাল এবং বলা হলো শেখ হাসিনার নাম দিয়ে কোনো ধরনের অশালীনতা আপনার মানে এই ধরনের মানে কার্যক্রম আসলে গ্রহণযোগ্য নয়। কারণ শেখ হাসিনার বিচার হবে, কিন্তু সেই জন্য তো শেখ হাসিনার শাড়ি, যদি শেখ হাসিনাই সেটি প্রতীক হয়, তার শাড়ি খুলে তো আপনি তাকে অশালীন আচরণ করতে পারেন না, তিনি যেই হোক না কেন। বিচার মানে একটা ঘটনার বিচার, হত্যার বিচার, সেগুলো বিচারের প্রক্রিয়া বিচার হবে। কিন্তু আপনি এই ধরনের কাজকে হাসিনা বলে বৈধতা দেওয়া, আওয়ামী লীগ বলে সকল মবক্রেসিকে বৈধতা দেওয়া, এগুলো কিন্তু আমি মনে করি না যে আসলে কোনোভাবে সংস্কার প্রক্রিয়ার অংশ। এখন সংস্কার কি হচ্ছে, সংস্কারের জায়গায় আমরা দেখছি কি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জায়গায় বিএনপির লোকজন হচ্ছে কিংবা জামাতের লোকজনকে বসানো হচ্ছে। তাহলে সংস্কার যদি হয় ব্যক্তির শুধু পরিবর্তন, সংস্কার যদি হয় শুধু ব্যক্তির ক্ষমতার এক ধরনের আপনার পরিবর্তন, তাহলে সেই সংস্কারে আসলে কোনোভাবেই সেই সংস্কার মানে কোনোদিনও আসলে যে গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত জায়গা, সেটা আপনি কি দেখছেন? অর্থাৎ সংস্কার বিষয়ে আপনাকে স্পষ্টভাবে জানান দিতে চাই। অর্থাৎ তাহলে আপনি কি ভাবছেন তাহলে যে সংস্কার, নির্বাচন, সংক্ষেপে বলুন যে তাহলে নির্বাচনটা সংস্কারের প্রক্রিয়ার ভিত্তিতে কিভাবে সংগঠিত হবে? দেখুন, সংস্কার এবং নির্বাচন কোনোটির সঙ্গে যে আগে সংস্কার পরে নির্বাচন, এগুলো কিন্তু আগে শেখ হাসিনা বলেছে যে আপনার উন্নয়ন চান না নির্বাচন চান, এই ডাইকোটমির মধ্যে দিয়ে এই বাইনারি অপশানে কোনো আসলে জায়গা নেই। এখন এই সংস্কার যদি হয় যে মানুষকে দলীয় পরিবর্তন, সে সংস্কারে আসলে কোনো মূল্য নাই এদেশে। তাহলে আমার কাছে মনে হয় নির্বাচনটির মধ্যে দিয়ে আসলে সাধারণ মানুষের যে এখন একমাত্র জায়গা আছে তার মতামত ব্যক্ত করার, সেটি হলো ভোটাধিকার। এছাড়া তো আসলে মানুষের কোনো মূল্য নাই। তো ভোটাধিকারের জায়গাটা যদি আসলে আমার কাছে মনে হয় সেটি যদি গ্র্যান্টেড হয়, তাহলে আসলে আমার কাছে মনে হয় তবু একটা অ্যাচিভমেন্ট হয়। এবং এই মুহূর্তে এটি দরকার, যেভাবে মবক্রেসি দৌড়াত্ম এবং যেভাবে আসলে আপনার আমার কাছে মনে হয় যে নারী বিদ্বেষ ছড়াচ্ছে, সেই জায়গাটায় একটি মানুষ যখন নিরপেক্ষভাবে নির্ভয় যদি একটি ভোট প্রদান করে যাকেই ক্ষমতা আনুক সেভাবে হয়, তাহলে কিন্তু কিছু জায়গা আমরা মনে করি যে বিচার জায়গা, সালিশ মানে বিচার এবং ন্যায় বিচারের জায়গায় তবু মানুষ যেতে পারবে। দ্বিতীয়ত যে জামাত নির্বাচন, একটু আগে একজন বক্তা বলেছেন জামাত চেয়েছে, এনসিপি চাচ্ছে বা সংস্কার আগে পরে। এখন আমি আবারও আসবো ডক্টর জুবাইদা নাসরিন, আমি আবারও এখানে আপনার কাছে আমি আসবো। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে, এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এরপর যে আপনি মনে হয় একটু বলতে চেয়েছেন যে সংক্ষেপে, আসলে আমি যেটা বলতে চাই যে নারীর যে অবমাননা যেটি উনি বলবার চেষ্টা করলেন, যে মানে গত আওয়ামী লীগের সময় বিএনপিকে গালিগালাজ করা খুব সহজ ছিল, এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এনসিপিকে বলাটা আর একটু সহজ হচ্ছে ওনাদের। দেখেন, এনসিপির পক্ষ থেকে কিন্তু একটা হেফাজত ইসলামকে লিগাল নোটিশ দিয়েছিল এবং হাসনাত আব্দুল্লাহ ওখানে গিয়ে বলছে যে নারী সংস্কার কমিশনের যেসব আপত্তি আছে সরকার এগুলো নিয়ে আলোচনা করুক। আর হেফাজতে ইসলাম প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাদের ভিতর থেকে যে 2 জন নারীকে নিয়ে কটূক্তি করেছেন, সরাসরি ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হলো উনি যেটা যে কুশপুত্তলিকার ব্যাপারে বলছেন, আমরা হাসিনাকে আসলে কোনো পুরুষ নারী হিসেবে দেখতে পারি না। হাসিনার ক্ষেত্রেও একটা খুনি, এই খুনির ক্ষেত্রে কোনো লিঙ্গ নাই। হ্যাঁ, তার যে অবয়ব, সেই খুনিকে মানে এটা আওয়ামী লীগ আসলে 2 লেভেলের আছে, একটা হলো মুজিববাদী আর একটা হলো হাসিনাবাদী। সো আমি এই মুজিববাদীরা সবসময় একটু সুশীলের আড়ালে থাকে,
হ্যাঁ, তারা যখনই হলে মুজিববাদীর যে স্তম্ভের জায়গায় যখন আঘাত আসে তাদের খুব কলিজায় আঘাত লাগে। আমি তাদেরকে অনুরোধ করব যে বাঙালি জনগণ এই মুজিববাদ কিংবা এই খুনি হাসিনার ক্ষেত্রে কোনো সিম্পেথি তাদের নাই। যে মানুষ মানে একটা মানুষ একটা মানে এক নারী মানে কি একটা মায়ের প্রতীক, মা তো সন্তানকে খুন করতে পারে না। 10,000 মানুষ খুন করছে, 1 জুলাই এসে হলো 2,000 মানুষকে খুন করছে, তার প্রতি কিসের সিম্পেথি? তার তো কোনো সিম্পেথি নাই, কারণ সে তো নারী না, সে পুরুষও না, সে একটা খুনি। হাসিনার পরিচয় একটাই, ওরা খুনি। আর উনি যেটা হলো সংস্কারের কিছু দেখতে পারতেছেন না। আমি একটা মিনিট, মানে পদ্মা গঙ্গার জল পদ্মা হয়ে অলরেডি মেঘনায় পড়েছে। হ্যাঁ, ঐক্যমত কমিশনের সাথে বিএনপি, এনসিপি, জামাত সবগুলো রাজনৈতিক দল অলরেডি 2 দফা 3 দফা আলোচনা করে অনেক কিছুতে ঐক্যমত পোষণ করেছে। উনরা আসলে সংস্কারের কিছু দেখতে পারতেছেন না। আর একটা বিষয় বলি, গণ অভ্যুত্থানের এই যে সরকার, গণ অভ্যুত্থান কিন্তু একটা নির্বাচিত সরকারের থেকেও বেশি ম্যান্ডেট পায়, কারণ গণ অভ্যুত্থানের সরকারটা রক্তের কালিতে তার নামটা লেখা থাকে। হ্যাঁ, রক্তের বিনিময়ে এটা আসে, এবং যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে সেই দলগুলো এই সরকারকে সেই ম্যান্ডেট দিয়েছে যে আপনি সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া দুইটা একসাথে। আমি আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে আমি যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আপনি বিশ্লেষণটা কি আছে প্রসঙ্গে, এই যে সংস্কার প্রক্রিয়া, এই যে বিশ্লেষণটা আসলো, একটা সংস্কার এবং নির্বাচন যেটা মুখোমুখি অবস্থার ভিতরে চলছে, এই বিষয়টাকে আপনি কি? এইটা তো উদ্দেশ্য প্রণোদিত। যেমনি ওই হাসিনাও বলছিল যে উন্নয়ন চান না নির্বাচন চান, এখনো সংস্কার চান না নির্বাচন চান। আসলে আমরা তো সংস্কারও চাই, নির্বাচনও চাই, এবং আমরা তো সংস্কারটা আমরাই আগে চাইছি, বিএনপির পক্ষ থেকে আগে বলা হয়েছে যেটা। এই জন্য আমি আমার তরুণ আরিফুর রহমান তুহিনকে বলবো যে তার 2-1টা কথায় আমি বলতে চাই যে সে বলছে যে সংবিধান, এই সংবিধান নাকি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে। না, সংবিধান বানায় নেই, বরঞ্চ সংবিধানকে সে উপেক্ষাই করছে, মানেই নেই সে। যদি সংবিধান মানত বা সিস্টেম, যে আরেকটা বলছে যে সিস্টেমে নাকি তাকে ফ্যাসিস্ট, নো, সিস্টেমই মানে নেই সে। আমরা ইউকেতে কি রিটেন কোনো সংবিধান নাই, কিন্তু ওইখানে কি ফ্যাসিস্ট হওয়ার সুযোগ আছে? এইটা বিষয়টা হলো এটা যে আজকে সে কোনো কিছুই মানে নাই, এর জন্যই তো ফ্যাসিস্ট, স্বৈরাচার, একরাকতন্ত্র, তাই না? অর্থাৎ আইন মানে না, কিছু মানে না, তার যখন যেটা ইচ্ছা সেটাই সে বলল, সেটাই সে করলো, তাই না? চিফ জাস্টিসকে কীভাবে লাথিয়ে বিদায় করে দিল, কীভাবে যে যখন যেটা মনে হলো ওরে জেলে ঢুকাই দিল। এই মনে হলো খালেদা জিয়ার আন্দাজে একটা মামলা বানায় তার বিরুদ্ধে লাগাই দিল। কি খালেদা জিয়া সম্পর্কে যত আপত্তিজনক কথা বলতে থাকলো। জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিছে তাকে অবজ্ঞা সুরে রাজাকার বানায় দিল। অর্থাৎ এটাই হলো স্বৈরাচার। সে তো মানে নাই, সে সংবিধান মানে নাই। তো কাজেই সংবিধান যদি মানতো তাহলে সে স্বৈরাচার হইতো না। এর জন্যে বলবো যে আজকে একটা জায়গায় আসা উচিত যে সবগুলো, যেটা ইউনূস সাহেবও আগে বলছে যে যতটুকু জায়গাতে আমরা ঐক্যমত হয়েছি সেটার ভিত্তিতে এখন আমাদের নির্বাচনে যাওয়া উচিত, এই জায়গাটা আসা উচিত। আর আরেকটা হলো যে বেসিক হোক মানে অন্য কিছু হোক, যদি কারো এরকম কিছু থাকে যে এইটা আমার এজেন্ডা, এটা নিয়ে তাহলে তারা নির্বাচনে যাক পিপুলের কাছে, কারণ এটা তো ঠিক। আজকে পিপুল ভার্ডিক্ট তো লাগবেই আপনার, পিপুল ভার্ডিক্ট নেওয়ার জন্য তাহলে এর বাইরে যতটুকু আমরা ঐক্যমত হয়েছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা ইভেন ছাত্ররা, আজকে সেই জায়গাটা থেকে সংশোধন করে সংস্কার করে আমরা নির্বাচনে যাই। বাকিটা ওই ছাত্ররা যাক, আরও 10টা দল হোক, তারা তাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাক যে আমাদেরকে ক্ষমতা দেন, আমরা মনে করি এই সংবিধান পাল্টানো দরকার। আমরা মনে করি যে তারা কি আরেকটা যেটা বলে ইসের গণপরিষদ, যে আমরা গণপরিষদ চাই, এটা নিয়ে পিপুলের কাছে যাক। তারপর পিপুল যদি বলে, তাদেরকে রায় দেয়, তারা সেটা করবে, কোনো অসুবিধা তো নাই। কিন্তু বিষয়টা হলো যে এখন যে কোনোভাবেই এই যে আজকে কিছু কিছু বিষয় নিয়ে যে বিতর্কটা আসতেছে, কোনোভাবে আমি মনে করি যে ফ্যাসিবাদকে আমরা 5ই আগস্ট বিদায় করছি, এইখানে কিন্তু আমরা কেউ এই সরকারের প্রতিপক্ষ না, বিএনপিও না, আমরা মনে করি তারাও না, আমরা সবাই একটাই। আজকে এখানে প্রতিপক্ষ হলো আমার ফ্যাসিবাদ, প্রতিপক্ষ হলো আধিপত্যবাদের পক্ষে যারা এখানে এতদিন ক্ষমতা চালাইছে, তারা আমার স্বাধীনতাকে যারা বিকায় দিয়েছিল তারা। তো কাজে সেই জায়গায় যাতে আমাদের মধ্যে ওই ধরনের ডিফারেন্স না আসে যে আবার ওই পরাজিত ফ্যাসিবাদ যাতে আবার
ক্ষমতায় আসার সুযোগটা পায়। বরঞ্চ এই জন্য মনে করবো যে আজকে এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে বিতর্কে এসে নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করলে, এই যে এখনই নির্বাচন হবে কিনা, কবে হবে, আদৌ হবে কিনা, 5 বছর এই সরকার থাকবে কিনা, আর এই কথাটা কে বলে? এটাতে সরকারি হলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার আবার 5 বছরের প্রশ্নটা আসে কিভাবে? আর আরেকটা কথা, তো আমরা সব রাজনৈতিক আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে সংস্কার ও নির্বাচন, কিন্তু তারা পলিসি ম্যাটারের তো বেশ কিছু এটা তো পারে না, এটা পারে না। যে শোনেন, আমি তো একেবারে এর আগেও বলছি, এখনো বলবো যে আজকে যেটা যে ইসেদের ব্যাপারে যেটা আমাদের ইসে হচ্ছে, মানে রাখাইনদের ব্যাপারে যেটা, তাই না, যে কথাগুলো উঠছে, এটার এই সরকার কোনো রাইটই নাই। কিভাবে তারা বলে, কে অধিকার দিচ্ছে তারা এটা? ইভেন আমি তো মনে করি যে এই সমস্ত বিষয় যে জায়গায় আমার জাতীয় স্বাধীনতার প্রশ্ন যে জায়গায় আমার আসবে, আমার মানে আমার ভূমির ব্যাপার আসবে, তখন সেই জায়গায় ওই মুহূর্তে একটা ইলেকটেড গভর্নমেন্টও সেটা পারবে না। ইলেকটেড গভর্নমেন্ট পিপুলের কাছে যাইতে হবে একটা নেয়া যে আমি এইটা করব কি না। তারপর যদি গণভোট গণভোট দিলে পাবলিক যদি দেয়, তারপর সেটা হবে। একটা কোনো নর্মাল গভর্নমেন্টেরই রাইট নাই, আর তারা বলতেছে জাতিসংঘের সাথে কথা হয়ে গেছে। কে দিছে তাদের এই রাইট? কে দিছে এই ক্ষমতা? এই ক্ষমতা তো কেউ দেয়নি তারে। এটা একটা দেশ বিরোধী ষড়যন্ত্র, কাজে এটা কোনোভাবেই হতে পারে না। এবং এই ব্যাপারে আমি বলবো যে এটা শুধু বিএনপি না, এটা আজকে ছাত্ররা সহ আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ। তারা যদিও তারা বলছে যে এই বিষয়ে এই ধরনের সিদ্ধান্ত তারা নিতে পারে না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া, এটা আমরাও মনে করি তাই, এটা কি এটা অবজ্ঞা করে তারা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিবে আর তারপরে হবে। এই জন্য বলবো যে আমাদের এখন যেটা আছে যে এই একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমরা চলতেছি, একটা বিশাল ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ওয়ার্ল্ড পাওয়ারের ভিতরে আমাদেরকে ঢুকাই দিছিল এবং দেশটাকে একটা রিস্কের মধ্যে নিয়ে চলে গেছিল। আজকে এই সরকারও যদি সেরকম কিছু করে তাহলে তো একই হলো, এটা তো তার রাইট নাই। কাজে এর জন্যই বলবো যে সরকার যাতে সেই পথে না হাঁটে, যতটুকু আমরা বলবো, যতটুকু তারা যেটা বলছে, ইউনূস সাহেব যেটা বলছে, সেই কথাটার মধ্যেই যাতে ফিরে আসে যে যতটুকু ঐক্যমত হবে সেটুকু আমরা করব, বাকিটুকু পরে হবে। কাজে সংস্কার তো চলমান, সব সংস্কার তারা করে দিয়ে তাহলে তো বোঝা যায় যেখানে তো কোনো মানে অনির্ধারিত কিছু আছে কিনা তাদের মনের মধ্যে, তাই না? জনাব আব্দুল সালাম, আরেকটি প্রশ্ন উত্থাপন করে, সেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন যে বর্তমান সরকারকে সংস্কার করার জন্য যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার প্রয়োজন আছে, যথেষ্ট শব্দটি ব্যবহার করেছে, এবং নির্বাচন সরকারের ব্যাপারে এই বিষয়ে এর আগেও আমরা বলছি যে ভারত ওই সময় কি বলছে যে আওয়ামী লীগের ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী ভারতে যায় বলছে যে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় রাখতে হবে। তা এখন যদি আবার আরেকটা এরকম রাষ্ট্রদূত বলে তাহলে একই হইল। এই জন্য তো আমরা ফ্যাসিবাদকে তাড়াই নাই, এই জন্য তো আমরা হাসিনাকে তাড়াই নাই। আমাদের কি হবে উইল ডিসাইড, আমরা ডিসাইড করব। এটা তো মানে ওই না, মানে এটা ভুটান না, সিকিম না, এই দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি। কাজে এখানে ওই কারো মানে দাসত্বর কোনো কে ডিকটেট করবে সে অনুযায়ী দেশ চলবে, ওই ডিকটেশনের সরকার চলবে। এই জন্যই তো বলতেছি জনগণের সরকার দরকার, এই জন্যই বলতেছি নির্বাচিত সরকার দরকার, কারণ ভয় লাগে। আমরা তো দেখছি এর আগে, এর জন্যই বলছি, এই জন্য যত দ্রুত একটা নির্বাচিত, এখন যে জায়গায় এখন আমরা শুনি যে ওই পরাজিত ফ্যাসিবাদ সীমান্তের ওপার থেকে বলে সে নাকি এখনও নির্বাচিত প্রধানমন্ত্রী বলে, তো এমন বলতেছে বিভিন্ন কিছু আজকে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে, যেটা আজকের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিজেও বলছে যে সে টাকা পয়সা খরচ করে দেশে একটা ষড়যন্ত্র করতেছে। আমরা এই জন্যই বলতেছি আজকের এই সরকার 1 মাস 2 মাস বেশি থাকলো কি থাকলো না তাতে কিছু আসা যায় না। বিএনপি ক্ষমতার জন্য ক্রেজি না। আজকে যে খালেদা জিয়া আজকে দেশে ফিরে আসছে, এই খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন সংস্কারের জন্য। এই জন্য সংস্কার দেশের জন্য যেটা বেটার এটা বিএনপি চায়, এটা জিয়াউর রহমান চাইছে, খালেদা জিয়া চাইছে, তারেক রহমান চায়। আজকে বিএনপি ক্ষমতায় না,
তারপরেও দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমানের নির্দেশ, তারেক রহমানের বক্তব্য, আজকে দেশে যে স্থিতিশীলতা বজায় আছে এটা কিন্তু না। এই গত 17 বছরে আমাদের যত মায়ের বুক খালি হয়েছে, আমাদের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, পড়াশোনা শেষ করার পরে চাকরি নিতে পারে নাই, অনেক ক্ষোভ বিক্ষোভ সব কিন্তু প্রশমিত করে রাখছে তারেক রহমান, যে দেশে কোনো আনরেস্ট অবস্থার সৃষ্টি হলে অন্য কেউ সেই সুযোগটা নেবে। তো সেই জন্যই বলবো যে বিএনপি অলওয়েজ দায়িত্বশীল একটা রাজনৈতিক দলের পরিচয় দিয়েছে। শেখ হাসিনা যখন ছিল একটা ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, তারপর আমরা চাইনি যে দেশে একটা এমন একটা অবস্থার সৃষ্টি হোক যাতে অন্য কিছু হয়। একটাই মাত্র কারণ, এই বিএনপিকে আওয়ামী লীগ বহু রকম চেষ্টা করছে এই আমেরিকাতে কানাডাতে, যে আমরা একটা নাকি সরকার কি বলে ওই যে সন্ত্রাসী দল হিসাবে আখ্যায়িত করার জন্য চেষ্টা করছে। অনেকে অনেক সময় ওই ফান্ডামেন্টালিস্টের পকেটের মধ্যে বিএনপিকে ঢুকাই দিতে চাইছে, এবং তারেক রহমানকে আগে অনেক রকম চাইছে, কিন্তু তারেক রহমান তার দীর্ঘ এই চলার পথে প্রমাণ করছে যে সে একজন ন্যাশনালিস্ট, এবং শুধু বিএনপি না, দেশের নেতৃত্ব দেওয়ার মতো একটা পর্যায়ে তিনি চলে। আমি আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। আপনি বলেন যে হচ্ছে নির্বাচন এবং সমস্যা কিন্তু মুখোমুখি অবস্থান থেকেই যাচ্ছে, অর্থাৎ আমি আগেই বলেছি, কয়েকটি বিষয় উল্লেখ করেছি, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? আমরা সবাই জানি যে দুটো ইস্যু নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা, সেটি হচ্ছে একটি সামগ্রিক সংস্কার এবং আরেকটি হচ্ছে অবভিয়াসলি একটি নির্বাচন। দিস ইজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের এই মেয়াদটি নির্ধারিত নয়, এটি আমরা সেই অর্থে যদি বলি সাংবিধানিকভাবে চিহ্নিত নয়, কিন্তু একটি গণ আন্দোলনের আকাঙ্ক্ষা থেকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটি গণ দাবির কারণে, গণ আন্দোলনের কারণে বৈধতা অর্জন করেছে। কিন্তু সেজন্য তারা একটি অনির্দিষ্টকালের জন্য সরকার পরিচালনা করবে বা সংস্কার একটা দীর্ঘায়িত একটা ব্যবস্থার মধ্যে প্রবেশ করবে, এটা আমাদের কাঙ্ক্ষিত নয়। যেটা আমরা বলছি একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়ে সরকারকে আগাতে হবে, অর্থাৎ যেটাকে ন্যূনতম সংস্কার আমরা বলি, যেমন ধরেন নির্বাচন প্রশ্নে একটি সংস্কার প্রয়োজন এবং ক্ষমতার ভারসাম্যের ব্যাপারে আরেকটি সংস্কার প্রয়োজন। আমরা আবার বলি যে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ এর একটি ব্যালেন্স অফ পাওয়ার, বা আমরা যেটাকে বলি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, বিকেন্দ্রীকরণের ব্যাপারে আমাদের সংস্কার দরকার। অর্থাৎ ন্যূনতম সংস্কার করে একটি দ্রুত নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল সরকার, স্থিতিশীল সরকার এবং জনগণের একটি সরকার দরকার। আর তা না হলে আপনি দেখেন যে আমি ক্রমশ লক্ষ্য করছি যে একটা লনেসনেস, একটি বিশৃঙ্খলা, একটি অরাজকতা সৃষ্টি হচ্ছে। এর প্রধান কারণ হলো যে এই সরকারটি জনগণের প্রাথমিক বা জনগণের সমর্থন পুষ্ট বটে, কিন্তু এটি প্রতিষ্ঠিত সরকার নয়, নির্বাচিত সরকার নয়, যার কমান্ড। সরকার তো মানে একজন ব্যক্তি নয়, সরকার একটি মেশিনারি। সরকার একটি আপনি ধরেন একটা ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত তার একটা সক্ষমতা, তার একটি গ্রহণযোগ্যতা, তার একটি প্রায়োগিক অবস্থা সৃষ্টি হয়। কিন্তু এখন সবাই ভাবে আপন ভুবনের রাজা, মনে হয় যেন সকলেই যে যা কি যে বলি না ভাই আমরা এভাবে যে সবাই রাজা যে আব্দুল লতিফ মাসুম, আপনি বলেন যে 8টা মাস পেরিয়ে গেল, অর্থাৎ আপনি কি মনে করেন যে সংস্কার তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পেরেছে? না, আমি মনে করি না কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছছে। তার কারণ হলো যে যে হোমওয়ার্ক বা যে অনুশীলন হয়েছে, সেই অনুশীলনের জন্য এ পর্যন্ত তো 11টা কমিশন গঠিত হয়েছে, 11টা কমিশন রিকমেন্ডেশন দিছে। এই নিয়ে আবার আরেক প্রধান কমিশন হয়েছে, ন্যাশনাল কনসেনসাস কমিশন, সেটি কাজ করছে। তো যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে, যেভাবে এই সংস্কার প্রক্রিয়াটি এগিয়ে যাচ্ছে, সেটি আমার মনে হয়েছে কোনো সময় আমার কাছে অপ্রয়োজনীয়, অনাবশ্যক এবং ডিসেম্বরে অনেকে বলবার চেষ্টা করেছেন ডিসেম্বরের নির্বাচন বা জুনে, এর ভিতরে কি মনে করেন যে সংস্কার প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে? আপনি কি মনে করেন? আমি মনে করি যে যেটা আমরা বলেছি যে আমাদের তরুণ রাজনীতিবিদও বলেছে যে একটা ন্যূনতম সংস্কার করে
একটা যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনটি হতে পারে বলেই আমরা মনে করি। তবে মানে কনস্টিটিউশনের ব্যাপারে আমার তরুণ মানে রাজনীতিবিদ যে যা বলেছেন তাতে আমি অন্তত রাষ্ট্রবিজ্ঞান একজন শিক্ষক হিসাবে আমি একমত হতে পারি না। তার কারণ হলো কনস্টিটিউশন মেকিং ইজ এ ভেরি কমপ্লেক্স প্রবলেম। এখন যদি এই সংবিধানকে বাদ দিয়ে আরেকটি নতুন সংবিধান রচনা করার চেষ্টা করা হয়, চিন্তা করা হয়, এটা একটা মডেল বা একটা আইডিয়াল ধারণা হতে পারে বা মানুষের গণদাবির বিষয় হতে পারে, কিন্তু একজন রাষ্ট্র নায়ক হিসাবে বা রাষ্ট্র চিন্তাবিদ হিসাবে বা একজন রাজনীতিবিদ এই প্রক্রিয়াটা আপনি ধরুন কিসের ভিত্তিতে এই গণপরিষদ গঠিত হবে? একটি আইনগত ভিত্তি লাগবে। এই কনস্টিটিউশনও যদি না থাকে তাহলে মানে এই গণপরিষদ গঠন করার কি ভিত্তি হবে? আপনি অর্ডিন্যান্সের কথা বলবেন, সেই অর্ডিন্যান্স তো মানে সেটি সর্বসম্মত নয়, বিশেষ করে তার একটা অবস্থা লাগবে, তাই না? জি, বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি হচ্ছে একটি মানে সর্বসম্মত, সকলেই বলছেন যে গভর্নমেন্ট ইন ওয়েটিং, মানে একটা দায়িত্বশীল দল বা মেজর সরকার। আমি মনে করি দিয়ে এই বিএনপির যে আপনি মনে করছেন যে এটি কি পুনর্লেখনের কোনো প্রয়োজন নাই, এটা কমপ্লিকেটেড ম্যাটার আপনি বলতে চেয়েছেন? হ্যাঁ, আমি প্রয়োজন নাই সংস্কারের একথা বলেছি। কনস্টিটিউশন সরকার সংস্কার হতে পারে কিন্তু ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। আমি বহাল না রেখে যদি সংস্কার করা হয় তাহলে পরে এটা একটা বিরাট ধরনের একটি সাংবিধানিক শূন্যতা, কমপ্লেক্সিটি এবং বড় ধরনের সংকট সৃষ্টি। ধন্যবাদ। সাদাত হোসেন সেলিম। জি জি, আপনারা জানেন সংস্কার এবং নির্বাচন তো পরস্পর মুখোমুখি হতে পারে না। এখানে গত 8 মাস যাবৎ যে উপদেষ্টারা আছেন তারা তাদের কর্মক্ষেত্রে সংস্কারের কোনো আপনার রুটিন ওয়ার্কও করতে পারে নাই। বাংলাদেশের জনগণ স্বৈরশাসককে মানে পরাজিত করে রক্ত দিয়ে গ্রামীণ ব্যাংকের উপদেষ্টাকে আপনার ওই স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য কিন্তু আন্দোলনটা করেনি। সুতরাং একটা এনজিওগ্রাম সরকার থেকে আমরা খুব বেশি কিছু আশা করতে পারি না, কারণ এই যে উপদেষ্টারা আছেন এই উপদেষ্টারা গত 15 বছর কোনো টু শব্দটাই করেন নেই, নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন, 2-1 শুধু টক শোতে কথা বলেছেন। সুতরাং এই উপদেষ্টারা আপনার সংস্কার ধারণ করেন না এবং আপনার এই যে জুলাই আগস্টে যে বিপ্লবের চেতনা সেটাও ধারণ করেন না। সুতরাং এই সরকারের পক্ষে কোনো মৌলিক সংস্কার করা সম্ভব নয়, এই কথাটা আমরা শুরু থেকে বলেছি। আমরা গত পরশুদিন 4 ঘন্টা আলোচনা করেছি আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে। আমরা আমাদেরকে 167টা যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার মধ্যে আমরা 110টির সাথে একমত হয়েছি, আমরা 42টার সাথে একমত হইনি এবং 8-10টার সাথে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছি। এখন এখানে এই সংস্কারটা যে সংস্কার কমিশন, এটা একটা আই ওয়াশ। এটা আপনার কিছু মানে ইন্টারেস্টেড পজিশন পার্টির আপনার পারপাস সার্ভ করার জন্য তারা কিছু প্রস্তাব দিয়েছেন যেটা সংবিধানের সাথে আপনার সাংঘর্ষিক। আমাদের দেশের মধ্যে শিশু আইনের মধ্যে আছে 18 বছরের যারা নিচে তারা শিশু আইনের অধীনে তাদের বিচার করা হবে এবং 18 বছর পর্যন্ত আপনার নিচে তারা শিশু। এখন আজকে দেখলাম তারা 16 বছরের আপনার কিশোরকে আপনার ভোটার করার প্রস্তাব দিচ্ছে এবং 23 বছরের আপনার বয়সের যে প্রার্থী হতে পারবে। এটি হলো মৌলিক সংস্কার, এটার সাথে আমরা দ্বিমত পোষণ করেছি। তারা বলেছেন যে সরকারি দল থেকে স্পিকার এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের একটা প্রস্তাব দিয়েছেন। আমরা এটারও বিরোধিতা করেছিলাম যে এটা সংসদে অচল অবস্থা সৃষ্টি হবে। আমরা বলেছি যে সরকারি দল থেকে একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার 2 জন হলে একজন বিরোধী দল থেকে হতে পারে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই ধরনের কিছু কথাবার্তা আমাদেরকে বলেছি এবং বলেছি যে আপনারা আসলে এই সংস্কারের ব্যাপারে 167টা সংস্কারের ব্যাপারে আমরা প্রায় 150টি সংস্কারই বলেছি যে এটা পরবর্তীকালে নির্বাচনকালীন যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার একটা কেমন এই যে সংস্কার প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, বিভিন্ন দল যদি এইভাবে অর্থাৎ ডিফার করে মূল সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যেগুলো চলছে তাহলে সংস্কার প্রক্রিয়া দাঁড়াবে কোথায়, অর্থাৎ শেষ পর্যন্ত দাঁড়াবে কোথায়? আমি খুব বেশি না আসে তাহলে কিভাবে হবে এটি? না, আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা এমন রাজনৈতিক দলকে ডাকছেন যারা গত ফ্যাসিস্টের পদলহনকারী ছিল, গত 18 বছর তারা কোনো আন্দোলন সংগ্রাম করে নাই। গতকালকে তারা একটা রাজনৈতিক দলকে ডেকেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি,
আমার রাজনৈতিক জীবনে এই পার্টির নাম শুনিনি, এই পার্টির নেতার নাম শুনিনি। এখন তাদের সাথে কথা বলে সমনষ্ট করা, আর আমরা একটু বেশি সংখ্যক রাজনৈতিক দলের সাথে আপনার আলোচনা করেছি, এটা দেখানো ছাড়া আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্য কোনো কিছু আছে কিনা আমি মনে করি না। কারণ জাতীয় ঐক্যমত্য কমিশনের যেসব সদস্যরা আছেন তাদের মধ্যে আন্তরিকতা আছে, তাদের মধ্যে আপনার দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনার একটা প্রচেষ্টা আছে। তবে তারা রাতারাতি একদম অনেক স্বপ্ন দেখিয়ে ফেলছেন এবং অনেক পরিধিটা অনেক বিস্তৃত করেছেন। ধরুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে এতই পর্যন্ত রাষ্ট্রপতি সংসদের সদস্যদের ভোটের মধ্যে হয়, এখন ওনারা একটা ইলেকট্রাল কলেজ করার কথা চিন্তা করছেন যেটার মেম্বার হবে 7,000, এবং সেই 7,000-এর মধ্যে কে প্রার্থী হতে পারে? সেই 7,000-এর মধ্যে কি যে 300 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, সংক্ষেপ করতে হবে জনাব সাজ্জাদ সেলিম, 7,000-এর মধ্যে একজন প্রার্থী হবেন, এই ব্যাপারটা আমরা কিন্তু আমাদের বোধগম্য নয়। সুতরাং আমরা মনে করি যে আসলেই আপনারা যারা মনে করছেন অর্থাৎ এইভাবে যদি অর্থাৎ যে প্রস্তাবনা উঠছে এবং আপনারা ডিফার করছেন, অনেকে সে ঐক্যমত পোষণ করছে, যদি একটি জায়গায় পৌঁছানো না যায় তাহলে নির্বাচনটা কিভাবে হবে সংস্কার প্রক্রিয়া শেষ করে? আপনি সেখানে কি বলবেন? নির্বাচনটা করবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনকে আদেশ দেবে নির্বাচন প্রস্তুতি নেওয়ার জন্য। নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে এবং প্রশাসনের সাথে কথা বলে নির্বাচনটা করবে, এবং এই নির্বাচনের মধ্যে যদি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশন যে প্রস্তাব দিয়েছেন, আপনার মানে তাদেরকে ম্যাজিস্ট্রেরি পাওয়ার দিয়ে আপনার নির্বাচন করার জন্য বিচারপতি শাহাবুদ্দিন এক আনসারের লাঠি দিয়ে একটা নির্বাচন করে ফেলেছেন। সুতরাং এখানে নির্বাচনটা করতে গিয়ে যে সংস্কার করতেই হবে, এই সংস্কার করতে হবে এমন কোনো কিন্তু আপনার বাধ্যবাধকতা নেই। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে সেলিম ভাই, আবারও আসবো আপনার কাছে। স্পষ্ট ভাষায় বলেছি যে আপনাদের কোনো কর্মকাণ্ডে যেন নির্বাচনকে প্রলম্বিত করা না হয়। ওনারা আমাদের কথা দিয়েছেন 15ই মের মধ্যে ওনারা ওনাদের সমস্ত প্রক্রিয়া শেষ করে কমিটি রিপোর্ট জমা দেবেন এবং তারপরে নির্বাচনী ট্রেন চালু হয়ে যাবে। আজকে বেগম খালেদা জিয়ার এই রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রেক্ষিতে আমরা মনে করি যে নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। এই নির্বাচনের ট্রেনকে রোখার সাধ্য কারো নাই। যদি কেউ রোখার চেষ্টা করে তাহলে ইতিহাসের আস্থা কুড়ো তার স্থান হবে না, এটা আমরা একেবারে নিশ্চিত। ধন্যবাদ আপনাকে। ডক্টর জুবায়েদা নাসরিন, আপনি কিভাবে বলবেন যে সংস্কারে যে অসংখ্য প্রস্তাবনা আপনি লক্ষ্য করছেন এবং এর ভিতরে উইন্ড আপ হবে সম্ভবত 15 তারিখে, 15ই মে, তাহলে তারপরে আবার ঐক্যমত্যের বিষয় আছে সকলের, তাহলে কি দাঁড়াচ্ছে কি বিষয়টি, আপনি কি বলবেন? আচ্ছা, প্রথমে আমি একটু আরিফ আমাদের খুবই তরুণ রাজনীতিবিদ, একটা বিশেষ আজকে একটা জিনিস আমাকে মানে রিকল হচ্ছে, যখন আমরা আওয়ামী লীগের সময় টকশো করতাম তখন আমরা যখন সমালোচনা করেছি অনেক, তখন কিন্তু আপনার আওয়ামী লীগে যারা থাকতো তারা কিন্তু বলতো যে আমরা বামাতি। তো আজকে দেখলাম যে আরিফ কিন্তু বলছে যে এই যে সরকারে আমরা বলছি যে সংস্কার নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে হেফাজতি কর্মকাণ্ড নিয়ে যখন সমালোচনা করছি তখন বলছে যে অনেকে আছে সুশীল মুজিববাদী। খুব বোঝা যায় একটা মিল আছে। আসলে রাজনৈতিক দলগুলো সংস্কারই সবার আগে হওয়া উচিত, এবং আমি ধারণা করেছিলাম, আশাও করেছিলাম যে আমাদের ছাত্রদের যে দলটি তারাই আসলে এই রাজনৈতিক দলগুলোর যে সংস্কার, বিশেষ করে অন্যকে ট্যাগানো, তার ইতিহাস, তার দর্শন, তার রাজনৈতিক অবস্থা পজিশন এবং তার সমর্থন না জেনে কাউকে আমার কথার সঙ্গে না মিললে তাকে ট্যাগ দেয়া, তকমা দেয়া এবং তাকে খারিজ করা, এইগুলোই কিন্তু একটা ফ্যাসিজমের বৈশিষ্ট্য। হ্যাঁ, এখন ধরুন আমি আরেকজনকে ফ্যাসিস্ট বলাটা যত সহজ, নিজের কর্মকাণ্ডকে আসলে ফ্যাসিজম হচ্ছে কিনা সেটা নিয়ে আসলে মানে নিজেকে পোস্টমর্টম করাটা খুব কঠিন হয়ে পড়ছে। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের যে তকমা দেওয়ার রাজনীতি থেকে সকলকেই বের হওয়া উচিত। আগে আওয়ামী লীগ করেছে সবচেয়ে বেশি, আপনার না হলে বলতো যে আপনার বিএনপি জামাত বামাতি বলতো আমাদেরকে, এখন অন্য দলগুলো করছে। তো সেগুলো আসলে খুব ভালো বিষয় না, যে কোনো সংস্কারের জন্য, রাজনৈতিক দলের জন্য সংস্কারের জন্য খুব অপরিহার্য একটা বিষয় এগুলো থেকে বের হয়ে আসা। দ্বিতীয়ত একটি ভুল তথ্য যে আপনার হেফাজতে ইসলাম ক্ষমা চায়নি, তারা দুঃখ প্রকাশ করেছে। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আসলে রাজনীতিতে এইগুলো আসলে মানে ব্যবহার করা এবং এগুলোকে সমভাবে দেখার জায়গা নেই কিন্তু। তারপরে যে প্রশ্নটা আপনি এসেছেন যে সংস্কারের প্রশ্নগুলো আসলে কি হবে, এখন দেখুন সবগুলো রিপোর্ট এসেছে, ঐক্যমতের জন্য বিভিন্ন দলকে ডাকা হচ্ছে এবং সেই সব দল সব বিষয় আমাদের সময় শেষ। সেখানে আমি মনে করি জি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি যেগুলোতে ঐক্যমত পোষণ করবে না বা কোন কোন দল ঐক্যমত, কোন কোন বিষয়ে ঐক্যমত পোষণ করবে, সেগুলো আসলে
কোন দল কিভাবে চাচ্ছে ঐক্যমত পোষণ করতে, এবং সেখানে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি সরকার একটি নির্দিষ্ট আদর্শিক দলকে, ধর্মীয় দলকে একটা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তো সেগুলোর কিন্তু আসলে চিন্তা আছে, এবং এই যে বারবার বলছে যে নারী সংস্কার কমিশন বিভিন্ন জনের সঙ্গে বসে কোনটা রাখা যাবে না, এটা কিন্তু আমার কাছে মনে হয় না যে একটি ধর্মান্ধ একটি দলের কি রাখা যাবে নার উপর নির্ভর করে বাংলাদেশের মতো একটি দেশের ভবিষ্যৎ, যেটা এবং এই সরকার গণপ্রধান কেন্দ্রিক সরকার, এবং যে এখানে জনগণের হিসাবে খুব জরুরি, এবং জনগণই আসলে কি এই মতাদর্শ চাচ্ছে কিনা এগুলো আসলে মানে সবাই তো আমরা জনগণকে ব্যবহার করছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় শেষ করতে হবে। সালাম ভাই, আপনি যদি 10 সেকেন্ডে। না, আমাদের আপনি যেটা বলছেন এখানে একটা জিনিসই এই সরকারের চেষ্টা করা উচিত, যে পরবর্তী যে নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে সেটার জন্য কি সংস্কার করা দরকার, সেই সংস্কারটাও তো আমরা নিজেরাই বলছি। তো কাজেই একই ব্যক্তি দুইবারের বেশি পরপর হতে পারবে না। নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার, 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে। অর্থাৎ এই সিস্টেমগুলো যদি আমি মানে করতে পারি, স্টিক করতে পারি, তাহলে তার ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নাই। তো এই জন্য আইনের শাসনটা যাতে ঠিক মতো থাকে, এইটা যদি আমরা করতে পারি আর পরপর ওইভাবে যদি নির্বাচনটা হয়, তাহলে সেটার উপরে আমাদের জোর দিতে হবে। আর তা না হলে এখন এই যে যদি বিতর্কগুলো বাড়াই, দেশে আরেকটা অস্থিরতার দিকে ঠেলে দেই, দেশের জন্য আরেকটা কাল বৈশাখী। ধন্যবাদ। আরিফুর রহমান, তুহিন, আপনি সংক্ষেপে বলবেন। আচ্ছা, প্রথমত নির্বাচন কবে হবে এটা একটা রোডম্যাপ অলরেডি ক্লিয়ার। হ্যাঁ, এবং বিএনপি যদি চায় যে তারা বিএনপি একটা রোডম্যাপ, তাদের একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছে। আমরা মনে করি ফেসিবাদ ঠেকানোর জন্য এটা যথেষ্ট পরিমাণ এনাফ না, বাট তাদেরকে সাধুবাদ জানাই। বিএনপি অন্যান্য বিষয়গুলো কিছু ছাড় দিয়ে নেগোসিয়েশন করলে খুব দ্রুতই ভোটের ট্রেনে আমরা ঢুকতে পারবো। আর দ্বিতীয় বিষয় যে নির্বাচন কমিশনটা আছে, এটা একটা কালো আইনের উপরে ভিত্তি করে আছে, এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি তারা বিএনপির দিকেই ঝুঁকে পড়তেছে। এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের অনাস্থা আছে। আমরা মনে করি এই বিদ্যমান যে আইন আছে, সেই অধীন যে কমিশন, সেই কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুতরাং নতুন এই আইনটাকে পরিবর্তন করে বিএনপি সহ তৎকালীন বিরোধী দল যেভাবে একটা আইন চেয়েছিল, সেই আইনের অধীন নতুন নির্বাচন কমিশন করে অবশ্যই তাদের পরীক্ষামূলকভাবে সরকারের একটা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে পরীক্ষা দিয়ে দিতে হবে যে আমরা ফিট, এবং খুব দ্রুতই আমরা চাই নির্বাচন হোক। অর্থাৎ থেকে গেল অর্থাৎ দ্বন্দ্ব, যে স্থানীয় সরকার নির্বাচন আগে যেটা নিয়ে দ্বন্দ্ব আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।